আমরা যেটা SWOT অ্যানালাইসিস নিয়ে ডিসকাস করব। তারপর আমরা ই বিজনেস আর একটা চ্যাপ্টার আছে, খুব অল্প সময় লাগবে, সেটা আমরা শেষ করব। তাহলে এই দুটো চ্যাপ্টার মানে আমরা কমপ্লিট হলে আমরা একটা কুইজ নেব। কুইজটা কবে নেব? এই ফ্রাইডেতে নিব? না স্যার, এই ফ্রাইডেতে পসিবল না স্যার, পরের আমাদের ফ্রাইডেতে কুইজ তো নিই, হ্যাঁ? পড়া হলো। তোমরা ওইভাবে প্রিপেয়ার পরের করো। ফ্রাইডেতে আমি ইনশাআল্লাহ। একটু শেয়ার দেই, দেখো। তাহলে আমরা একটু কন্টেন্টসের দিকে আগাই। স্যার মিড টার্ম কি আমাদের এই আগামী মাসেই হবে না? শুরুতে যেটা ডেট দেয় মিড টার্ম 2 মিড তারিখ টার্ম। থেকেই হবে, নাথিং টু ওয়ারি। আমি বলি মিড টার্মের আগে আমরা দুইটা কুইজ নিব, ক্লিয়ার? একটা সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি, আরটা নেব ফোর্থ উইক অফ ফেব্রুয়ারি। স্যার মিড টার্মে কোন কোন স্লাইড কভার হবে একটু আগে দেয়া পসিবল কি? কভার হয়ে যাবে, মিড টার্মে বেশি কন্টেন্টস নাই তো নাই, আমাদের। একটু স্লাইড গুলো দিবেন কাইন্ডলি আমাদেরকে, কোনটা কোনটা সময় লাগবে, দুইটা লেকচার লাগবে। আর তারপরে আমাদের এম কমার্স বোধহয় আছে, এই পর্যন্তই। কাজে সময় বেশি লাগবে না। আসো আজকে তো দুইটা সেশন শেষ হয়ে যাবে, আমরা স্টার্ট করি। ঠিক আছে স্যার। শেয়ারিং হয়েছে? জি স্যার, জি স্যার। ক্যান ইউ সি দ্য স্ক্রিন স্টুডেন্ট? ইয়েস স্যার, উই ক্যান সি। তোমার ভয়েসটা, আমার ভয়েস তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। তোমাদের ভয়েসটা আমি কেন দাঁড়াও, আমি একটু আমার ইয়েতে চেক করি স্পিকার। আচ্ছা, স্টার্ট করি। তোমাদের মনে থাকার কথা, লাস্ট ক্লাসে আমরা ই বিজনেসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি, তাই তো? সেখানে আমরা শেষ করছিলাম। আজকে উইল স্টার্ট ফ্রম দিস টপিকস, আইডেন্টিফাইং ইলেকট্রনিক কমার্স অপরচুনিটিজ। অ্যাকচুয়ালি electronic commerce has a huge opportunities anywhere, whether it's national level or international level. ই-কমার্স অনেক অপরচুনিটি আছে, সুযোগ আছে না কাজ করার? জি স্যার। জি হ্যাঁ জি স্যার। আরে তোমার ভয়েস কেন, আমি ঠিক একটা সেকেন্ড দাঁড়াও তো, আমি স্পিকারের ইয়েটা কোথায় গেল, দাঁড়াও একটা সেকেন্ড। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। Actually, there are huge opportunity for e-commerce, whether it's the national level or international level. এখানে আমরা দেখতেছি দুটো টার্ম, একটা বলা হচ্ছে ফার্ম আর একটা ইন্ডাস্ট্রি। এই ফার্ম আর ইন্ডাস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি জানো? একটা ফার্ম এবং একটা ইন্ডাস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কি, কেউ বলতে পারবে? স্যার, একটা ফার্ম হচ্ছে কোন একটি স্পেসিফিক মানে প্রোডাক্ট বা একটা ফার্ম হচ্ছে কোন একটি স্পেসিফিক প্রোডাক্ট বা কোনো কিছু আর কি ম্যানুফ্যাকচার করে এবং সেল করে। আর একটা ইন্ডাস্ট্রি হচ্ছে লাইক আমাদের আর ইন্ডাস্ট্রি তাহলে কি? আমাদের হচ্ছে স্যার ধরেন কি বলবো, ইলেকট্রনিকের যে আইটেম গুলো আছে এটা ফুল সেল করা, যেটা এটা ভিতরে অনেক আইটেম আছে, এই ফুলটাকে একটা ইন্ডাস্ট্রি ধরতে পারি আমরা। আচ্ছা, তাহলে আসো আমরা একটু দেখি যে বেসিক্যালি আমরা এখানে দুটো গ্রিন কালারে দুটো টপিক দেখা যায়, একটা ফার্ম আর একটা ইন্ডাস্ট্রি। ফার্মটা হচ্ছে মাল্টিপল বিজনেস ইউনিট ওন বাই এ কমন সেট অফ, কি বলবো, যে স্টক হোল্ডার, অর্থাৎ একাধিক বিজনেস ইউনিট ওয়েন ওন বাই এ কমন সেট অফ স্টক হোল্ডার্স। স্টক হোল্ডার কমন, যারা ডিফারেন্ট বিজনেস ইউনিট গুলোকে ওন করছে। কিন্তু ইন্ডাস্ট্রি
in that case multiple firms that sell similar products to similar customers. That means multiple firms, একের অধিক ফার্ম কি করতেছে, সিমিলার বা সেম প্রোডাক্ট সেল করতেছে সেম কাস্টমারের কাছে, তখন সেটাকে আমরা বলতেছি যে ইন্ডাস্ট্রি। ইজ ইট ক্লিয়ার? ভয়েসটা আমি বুঝতে পারতেছি আমার এখানে কেন খুব ইয়ে হচ্ছে। স্পিকার একটা সেকেন্ড, পেয়েছি। হ্যাঁ, তোমরা একটু কথা স্যার এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আমার ওই স্পিকার এটা লো ভলিউমে ছিল, সেই কারণে প্রবলেম ফেস করতেছিলাম। এনিওয়ে, তাহলে তোমার ফার্ম এবং ইন্ডাস্ট্রি এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা দেখো। ফার্ম হচ্ছে একাধিক বিজনেস ইউনিট owned by the same stakeholder. Is it clear? আর ইন্ডাস্ট্রি বলা হচ্ছে যে একাধিক ফার্ম whenever they sell the same product to the same customers or the client, সেটাকে আমরা বলতেছি ইন্ডাস্ট্রি। এটা জাস্ট বেসিক ডিফারেন্স বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড ফার্ম। আসো আমরা নেক্সটে যাই। আমরা এখন দেখো যে এখানে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট ভ্যালু চেইন, আমরা সেই ভ্যালু চেইন নিয়ে কথা বলছি, যেন মনে আছে a way of organizing the activities that each strategic business unit undertake. ভ্যালু চেইনটা হচ্ছে যে সম্পূর্ণ বিজনেসের জন্য একটা চেইন ফলো করা হচ্ছে, অর্থাৎ যখন ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তারপরে স্টেজ কোথায় যাবে, যারা অর্ডার প্লেস করে সেখানে যাবে, সেখান থেকে নেক্সট স্টেপ, তার মানে একটা ইন্ডাস্ট্রি থেকে একদম রুরাল এরিয়া পর্যন্ত যাবে, দেন প্রোডাক্ট উইল সেল। ঠিক একইভাবে প্রোডাক্ট সেল হওয়ার পর আফটার সেলস সার্ভিস অর দ্য ফিডব্যাক ফ্রম দ্য রুরাল এরিয়া টু দ্য কোম্পানি, সম্পূর্ণটা মিলেই একটা হচ্ছে যে চেইন, এবং এটাকে বলা হচ্ছে যে ভ্যালু চেইন। এখন এই সম্পূর্ণ চেইনটার উপর বেস করেই যে কোনো একটা প্রোডাক্টের দামটাকে নির্ধারণ করা হয়। বলো না এই প্রোডাক্টটার দাম 10 টাকা, এটার দাম 20 টাকা, এটার দাম 50 টাকা, এক একটার দাম এক এক রকম কেন হয়? ইট ডিপেন্ডস অন দা যে প্রোডাক্টটা তৈরি করতে কতগুলো চেইনের মধ্যে জড়িত, কতগুলো কি বলবো সাব এরিয়া অথবা কতগুলো কোম্পানির ইউনিট অ্যাসোসিয়েটেড, সবগুলোকে কম্বাইন করার পর তারপর মূল্যটা নির্ধারণ করা হয় প্রোডাক্টের। তাহলে ভ্যালু চেঞ্জটার উপর বেস করে প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়। আর প্রোডাক্টের দাম এমন ভাবে নির্ধারণ করা হয় যেন এটা একটা অল্প সময়ের মধ্যে যেন একটা ব্রেক ইভেন পর্যায়ে আসে, ব্রেক ইভেনে আসার পরে আমাদের প্রফিট হবে। তো যাই হোক, আমরা আবার স্লাইডে একটু দেখি। তাহলে ভ্যালু চেইন, আর এখানে আর দুটো পয়েন্ট আছে, আমি একটু দ্রুত স্কিপ করব। একটা প্রাইমারি অ্যাক্টিভিটিস আর একটা সাপোর্টিভ অ্যাক্টিভিটিস। ইউ ক্যান সি ওয়ান অফ দ্য ডায়াগ্রাম। প্রথমটা বলা প্রাইমারি অ্যাক্টিভিটিস, আরেকটা বলা সাপোর্টিভ অ্যাক্টিভিটিস। তাহলে এই যে বিজনেস ভ্যালু, মনে করো এখানে দেখো যে প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে বলা আছে ডিজাইন, ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অর ক্রিয়েট সার্ভিসেস, ডেলিভারি এটসেট্রা, অনেকগুলো পয়েন্ট আছে। একইভাবে নিচে দেখো সাপোর্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস, টেকনোলজি ডেভেলপমেন্ট এটসেট্রা। তার মানে এগুলো সবগুলোই এই যে প্রাইমারি অ্যাক্টিভিটিস এবং সাপোর্টিভ অ্যাক্টিভিটিস যতগুলো ইউনিট কানেক্টেড ইন এ কোম্পানি, all those components included in a value chain, একটা চেইনের ভিতরে এটা ইনক্লুডেড। এখন আমরা বললাম দুটা কথা, একটা বলছি প্রাইমারি অ্যাক্টিভিটিস বিজনেসের জন্য, আরেকটা বলছি বা কোম্পানির জন্য, আরেকটা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। আর প্রাইমারি অ্যাক্টিভিটিস কাকে বলে বিজনেসে, বলতে পারবা? স্যার প্রোডাকশন ওয়ান কাইন্ড অফ প্রাইমারি অ্যাক্টিভিটিস, প্রোডাকশন যেখানে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন। আচ্ছা, আর সাপোর্ট সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। স্যার যদি আমরা ইফিশিয়েন্ট ওয়েতে করতে চাই, একটা টেকনোলজি বা একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করি, মানে সাপোজ স্টক অ্যানালাইসিস করলাম বা স্টক আমরা করতেছি, হিসাব রাখতেছি, এগুলো হচ্ছে সাপোর্টিং সব টেকনোলজিক্যাল, তারপর ফিনান্সিয়াল যেগুলো সাপোর্ট দেওয়া হয়। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ রেজাল্ট, খুব সুন্দরভাবে আনসারটা আসলে দিয়েছেন। একটা বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে দুটা, প্রথম কথা হলো প্রাইমারি অ্যাক্টিভিটিস। প্রাইমারি অ্যাক্টিভিটিস গুলো না হলে
বিজনেস হবে না। এটা ম্যান্ডেটরি, এটা হতেই হবে, রাইট? যেমন রেজাল্ট বললো প্রোডাক্ট তৈরি না করলে কার কাছে সেল করবে, আর সেল না হলে প্রফিট আসবে না, প্রফিট না আসলে কোম্পানি সার্ভাইভ করবে না। তাহলে এই যে প্রোডাক্টের কথা বললো, এটা একটা হতে পারে প্রাইমারি অ্যাক্টিভিটিস। ম্যানুফ্যাকচারিং প্ল্যান, একটা কোম্পানি একটা ম্যানুফ্যাকচারিং যেখানে প্রোডাক্টটা তৈরি হবে, তাহলে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান থাকতে হবে, তাহলে কোথেকে প্রোডাক্টটা তৈরি করব, সেটা প্রাইমারি অ্যাক্টিভিটিস। সাপোর্টিভ অ্যাক্টিভিটিস বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস বলা হয়, অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিস যদি না থাকে তাহলে বিজনেস রান করবে না, সিম্পল ইজ দ্যাট। আর সাপোর্টিভ অ্যাক্টিভিটিস ওই সব অ্যাক্টিভিটিসকে বলা হয় বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অফ দ্য বিজনেস, যেগুলো না থাকলেও কোম্পানি রান করবে, আর যদি থাকে তাহলে এডিশনাল সাপোর্ট দিবে টু স্মুথ অপারেশন অফ দ্য বিজনেস। যেমন মনে করো বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে এইচআর সেকশন থাকে, আলাদা সেপারেট এইচআর সেকশন থাকে, সেপারেট ফাইন্যান্স সেকশন থাকে, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস। এই যে সেপারেট এইচআর বা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, এগুলো হচ্ছে সাপোর্টিভ অর সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অফ দ্য বিজনেস। বড় কোম্পানির জন্য এটা হলে কোম্পানি খুব স্মুথলি রান করবে, হিসাব নিকাশ ঠিক মতো রাখা যাবে, এইচআর এ কোথায় শর্টেজ অফ ম্যান পাওয়ার সেটাকে আইডেন্টিফাই করা যাবে, ক্লিয়ার? আর যেটা আমরা দেখতেছি এটা হলো যে সেকেন্ডারি অ্যাক্টিভিটি। কিন্তু ছোট কোম্পানির ক্ষেত্রে কিন্তু এইচআর এর দরকার নাই, দরকার আছে। ছোট কোম্পানি তো নিজেই ছোট, তার ইনকাম অল্প, আলাদা এইচআর আলাদা অ্যাকাউন্ট বা ফাইন্যান্স কিন্তু তাদের ডিপার্টমেন্ট রাখার প্রয়োজন নাই। ওগুলো ডিপার্টমেন্ট রাখতে তাদের এডিশনাল তো কস্ট দিতে হবে, তাই না? কাজেই এই যে এইচআর এক্সাম্পল দিলাম, অ্যাকাউন্টস ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর কথা বললাম, এগুলো বড় কোম্পানির জন্য প্রয়োজন, যেটা সাপোর্টিভ অ্যাক্টিভিটিস, অথবা এটা স্মুথলি অপারেশনের জন্য এগুলো দরকার হতে পারে ফর বিগ কোম্পানি। কিন্তু ছোট কোম্পানির জন্য এগুলো না হলেও কোম্পানি কিন্তু রান করবে। তার দুই রকমের বিজনেস অ্যাক্টিভিটিস আমরা দেখলাম, একটা প্রাইমারি এবং আরেকটা সাপোর্টিভ। যে ডায়াগ্রামটা দেওয়া আছে এটা তোমরা একটু দেখো, আমি শিওর তোমরা বুঝতে পারবে বিষয়টা কি। এই ডায়াগ্রামটা একটু ভালো করে বাসায় দেখো। আমি নেক্সটে যাই। জি স্যার। রেজাল্ট যেটা বলতে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এটা হলো সাপোর্টিভ অ্যাক্টিভিটিস বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। আর উপরে যে ডায়াগ্রামটা আছে সবগুলো হচ্ছে মার্কেটার, সেলস, আইডেন্টিফাইং কাস্টমার, ডেলিভারি, ম্যানুফ্যাকচার, প্রোডাক্ট এটসেট্রা, ডিজাইন, এগুলো হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস। এখান থেকে কোশ্চেন আসে কোনো হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্রাইমারি অ্যাক্টিভিটিস অ্যান্ড সাপোর্টিভ অ্যাক্টিভিটিস, এক্সপ্লেইন ইট। ক্যান ইউ ম্যানেজ? পারবে? ইয়েস স্যার। ওকে, এবার আসে ইন্ডাস্ট্রি ভ্যালু চেইন। পরের ইয়েতে আমরা যাই যে ভ্যালু সিস্টেম, লার্জ স্ট্রিম অফ অ্যাক্টিভিটিস ইনটু which a particular business unit's value chain is embedded, also referred to as industry value chain. আজ ইন্ডাস্ট্রি ভ্যালু চেইন এর মধ্যে আমরা একটু দেখি। এখানে দেখো একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে। ক্যান ইউ সি দ্য ডায়াগ্রাম? ইয়েস স্যার। আচ্ছা, দেখো ডায়াগ্রামটা সবচেয়ে উপরে দেয়া আছে, কি দেখা যাচ্ছে একদম টপে, যে আমার কার্সরটা যেখানে মুভ করছে, লগার কাটস ডাউন ট্রি, গাছ কেটে ফেলতেছে, রাইট? তাহলে কি হচ্ছে এখানে? সমিল কনভার্টস লগস টু লাম্বার। সমিল কি করতেছে? লাম্বারে কনভার্ট করছে। তারপর কি হচ্ছে যে লাম্বার প্রোভাইডস সিলেকশন অফ লাম্বার। তাহলে দেখো এই লাম্বার, তবে এই লাম্বার গুলো কি করতেছে? দেন এগুলি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে চেয়ার তৈরি হচ্ছে, কাঠ গাছ থেকে আসছে, তাই না? অ্যাসেম্বলিং চেয়ার। ফার্নিচার রিটেইলার মার্কেট এন্ড সেলস চেয়ার। তারপর কি হচ্ছে? কনজিউমার পারচেসেস এন্ড ইউজ চেয়ার। কনজিউমার ইউজ করার পর 8-10 বছর পর নষ্ট হয়ে ডিস্ট্রয় হয়ে গেল, তখন কি ফেলে দেয় না প্রোডাক্টটা? ধর সেই প্রোডাক্টটা কি রিসাইক্লিং বিনে ফেলে দেওয়া হলো। তাহলে এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পারতেছো, একটা গাছ কাটা হলো, যেখান থেকে কাটা হলো, একটা বন থেকে কাটা, wherever it is, সাইজ করা হলো, শেপ করা হলো, ওটা থেকে ম্যানুফ্যাকচারিং
প্ল্যান্ট বা চেয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পাঠানো হলো, চেয়ার তৈরি হলো, তার আগে স মিলে যেগুলো সাইজ হলো, তাই না? তারপর চেয়ারটা কি হলো, যে রিটেইলার মার্কেটে আনলো, সেল করলো, কাস্টমার চেয়ারটা কিনে নিয়ে গেল। তো এটা তো পুরো একটা ভ্যালু চেইন বা একটা বিজনেস কনসেপ্ট, হাউ চেয়ার ক্যান মেড অ্যান্ড সেল টু দ্য মার্কেট ফ্রম দ্য ট্রি। চেয়ারটা ইউজ করার পর লাস্টে কি হচ্ছে যে দেখা যাচ্ছে এটা রিসাইকেলারকে দিয়ে রিসাইক্লিং বিন দিচ্ছে। বা বিনে ফেলে দেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র চেয়ার কেন, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আমার সাথে এগ্রি কিনা? জি স্যার। জি স্যার, জি। তাহলে এই যে আমি ছবিটা এতক্ষণ দেখালাম তোমাদেরকে, তাহলে এটা এখানে প্রোডাক্টটা কি? চেয়ার প্রোডাক্ট স্যার। চেয়ারটা প্রোডাক্ট। তাহলে আসো এই যে কোনো প্রোডাক্ট যখন বিজনেস অর্গানাইজেশন প্রডিউস করবে বা কোম্পানি প্রডিউস করবে, তা প্রথম তারা এটা নিয়ে অ্যানালাইসিস করে। বিজনেস কনসেপ্টে এই অ্যানালাইসিসটাকে বলা হয় SWOT অ্যানালাইসিস, SWOT। Have you heard about the SWOT analysis? জি স্যার, শুনেছি স্যার অনেক। কি সেটা বলতে পারবা SWOT analysis? স্যার স্ট্রেংথস, উইকনেস, এগুলো যেখানে হ্যাঁ, থ্রেড, এগুলো Strength, ই করা হয়, weakness, অ্যানালাইসিস করা হয়। trade and opportunity. অপরচুনিটি, জি জি। Right. তাহলে একটা মডার্ন যে কোম্পানি বা অর্গানাইজেশন আছে, আজকে তো ই-কমার্স বা টেকনোলজি বেসড কোম্পানি রান করতেছে, হোয়াট এভার ইট ইজ, এটা টেকনোলজি বেসড যখন অফলাইন অথবা কি বলবো যে ম্যানুয়াল সিস্টেমেও কাজ করতো, এই SWOT অ্যানালাইসিস ভেরি ইম্পর্টেন্ট ফর বিজনেস অর্গানাইজেশন। কোম্পানিগুলো কি করে, প্রথম এটা দেখে যে মনে করো চেয়ারটার কথা, তাহলে তারা দেখবে যে আসলে চেয়ারটার মেরিটস গুলো কি, স্ট্রেংথটা কি। The company has to identify the strength of the chair, because those strengths they are promoting or marketing to the client or the customers. Once the customer can watch and or see, those are the benefit if they purchase the chair. Only then they can purchase the chair. তাদেরকে কনভিন্সড হতে হবে। যে রেভিনিউ মডেলে দেখছিলেন না, মানে কাস্টমারকে তো কনভিন্স করতে হবে। কনভিন্স করতে হলে তো প্রোডাক্টটার পজিটিভ দিকগুলো বলতে হবে। এগ্রি কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, পজিটিভ দিকগুলো যখন তারা বুঝবে দিস ইজ দ্য বেনিফিট ফর দ্য ক্লায়েন্ট, তখনই কাস্টমার বা ক্লায়েন্ট কনভিন্স হবে এন্ড দেন দে উইল পারচেজ। এটা হলো স্ট্রেংথ একটা প্রোডাক্টের। ঠিক একইভাবে একটা প্রোডাক্টের কিন্তু উইকনেসও থাকতে পারে, পারে না? জি স্যার পারে। উইকনেস যদি থাকে তাহলে কোম্পানি যে আগের থেকে যদি বলে যে দেখো এই প্রোডাক্টের মেরিটস এগুলো আছে, আবার এর ডিমেরিটসও আছে, বাট এটাকে তুমি ডিমেরিটস এগুলো পেলে এগুলোকে এই অল্টারনেট ওয়েতে তুমি এটাকে ওভারকাম করবে। ডিমেরিটস যদি আগে থেকে বলে দেওয়া থাকে, তাহলে কাস্টমার বা ক্লায়েন্ট যদি প্রোডাক্টটা কিনে, ডিমেরিটস এর বিষয়গুলো থেকে তারা এই প্রোডাক্টটাকে সেফ সাইডে রাখবে না? জি স্যার। মনে করো তুমি একটা ইলেকট্রনিক্স গুডস কিনলা, হ্যাঁ, কিনে তুমি কি করলে, বা তোমার মোবাইল ফোনটা, তোমার মোবাইল ফোন তোমার মাইক্রোওভেনের উপরে রাখছো। এখন যে মোবাইল ফোন কোম্পানি যদি বলে দেয় দেখো তোমার এই যে মোবাইল ফোন, এটা আসলে লো এনার্জি বা ভোল্টেজটা passes through your mobile phone, so you cannot put your mobile phone to other electronics device like micro oven, like some other product, মনে করো যে বাসায় ওয়াশিং মেশিন থেকে ফ্রিজার থাকে, সেগুলোর উপর রাখবা না। রাখলে কি হবে, এটা মধ্যে ওর প্রভাবটা পড়তে পারে তোমার সেলফোনে। এটা যে আগে থেকে বলে দেয়, তাহলে তুমি নিশ্চয়ই তোমার মোবাইলটাকে অন্যান্য ইলেকট্রনিক্স গুডস থেকে দূরে সরায় রাখবা। তাহলে কি ক্লায়েন্ট কি এতে খুশি হবে না অখুশি হবে? খুশি হবে স্যার। খুশি হবে, দে উইল বি হ্যাপি। আর ক্লায়েন্টকে হ্যাপি রাখতে হবে, কাজে দুর্বল বা উইক পয়েন্ট থাকলেও এটা ডিক্লেয়ার করতে হয়। ঠিক একইভাবে যদি চেয়ার এর মধ্যে কোনো দুর্বলতা থেকে থাকে, চেয়ার কাঠের চেয়ার, সেটাও বলতে হবে। অনেক হয়তো কাঠের চেয়ার ইউজ করা জানে না, যে কোনো জায়গায় ফেলায় রাখতে পারে, তুমি অ্যাটলিস্ট বলে দিবা তো কাঠের চেয়ারটা ডোন্ট কিপ ইট ক্লোজ টু দ্য ওয়াটার। পানির কাছে রাখলে কি হবে, তাহলে কাঠটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। আজকে তো নিউ জেনারেশন অনেকে কাঠের চেয়ার বুঝেই না, তাদের এত রকমের চেয়ার চলে আসছে বিভিন্ন রকমের, যে কাঠের জিনিসটা, কাজে এই সতর্কতাটা তাদের মাথায় আসলে
ঢুকা দেওয়া দরকার। প্রোডাক্টে তাহলে একটা হলো কি বললাম যে স্ট্রেংথ, একটা হলো উইকনেস। তারপর আসো যে অফার অপরচুনিটি। এখন একটা প্রোডাক্টের অপরচুনিটিটা কি? অপরচুনিটিটা হচ্ছে যে তুমি কাঠের চেয়ার, মনে করো তুমি পেন কোম্পানি, পেন তৈরি করছো, মানে পেন গুলো তৈরি করে কি ঢাকা থেকে তুমি আগে কোথায় পাঠাবা? এটা কি ঢাকা শহরেই ছাড়বা, গ্রামে নিয়ে সেল করবা? সব জায়গায় তো ব্যবহার করা যাবে স্যার। সব জায়গায় ব্যবহার করে তোমাকে দেখতে হবে মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে কোথায় তুমি অপটিমাম নাম্বার অফ পেন ইউ ক্যান সেল, কোথায় সেটা হতে পারে। এখন এটা যে বল পেন হয়, চিন্তা করে ঢাকা শহরে কত রকমের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে। তার মানে শহরে বলতে ঢাকা শহরেই সবচেয়ে বেশি বোধহয় এডুকেশন, ঢাকাতে সবচেয়ে বেশি আছে এডুকেশন ইনস্টিটিউট। তুমি কলম কোম্পানি ওনার হতো, তুমি চিন্তা করবে টার্গেটটা করবে কিন্তু তুমি ঢাকাকে, তাই না? তাই কাজেই এটা ডিপেন্ড। কিন্তু স্যার ঢাকায় তো কম্পিটিশনও বেশি, বাট কেউ যদি মনে করে যে একটু মফস্বল সাইডে যাবে তাহলে তো সে মানে লেস কম্পিটিশনও পাইতে পারে। আমি তোমার সাথে এগ্রি, কিন্তু ঢাকায় কম্পিটিশন বেশি হলেও আসলে এখানে তোমার নাম্বার অফ কি বলবো কনজিউমার অনেক বেশি, এখানে অপরচুনিটি বেশি স্যার। হ্যাঁ, তুমি যদি একটা এখানে স্পেস বড় আছে, জি 10% কভার করলে অনেকটা আসবে। হ্যাঁ, যদি একটা উপজেলা লেভেলে যাও, মনে করো ওই উপজেলা লেভেলে একটা স্কুল, একটা স্কুল কলেজ ছাড়া কিছু নাই, তুমি কয়টা আর সেল করতে পারবা? খুবই স্মল পেন ইউ ক্যান সেল। কিন্তু ঢাকা শহরে দেখো যে হাজার লাখ লাখ কনজিউমার আছে। আমার যেটা মনে হয় এটা ডিপেন্ড করে ডিমান্ডের উপরে। যদি এমন কখনো হয় যে কোনো একটা উপজেলায় সব ইনস্টিটিউশন ছড়াই নেওয়া হলো, সেখানে যদি ডিমান্ড বেশি হয় অবশ্যই সেখানে সেটা যে কোনো উপজেলা হতে পারে, বাট ডিমান্ড এখানে যেহেতু বেশি তাই এখানে প্রফিটও। এক্স্যাক্টলি, তার মানে অপরচুনিটি সেখানে যেখানে তোমার ডিমান্ড আছে, তো তোমাকে অপরচুনিটি ওইভাবে খুঁজতে হবে যে আমি কোথায় বেশি সেল করতে পারবো। কারণ কোম্পানির অবজেক্টিভটা হচ্ছে সেল মোর অ্যান্ড মোর প্রোডাক্ট, তাই না? কাজেই ডিমান্ডটা যেখানে থাকবে সেখানে আমরা আসলে প্রোডাক্টটা সেল করবো। তো দ্যাট ইজ দ্য অপরচুনিটি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এখন মনে করো যে আমি চেয়ারের কথা বলতেছিলাম, চেয়ারটা হচ্ছে প্রোডাক্ট, তাই না? এখন ঢাকা শহরে যদি এখন কাঠের চেয়ার, মানে কি বলবো যে আমরা যে করই কাঠ অথবা কি বলা হয় থাকে সেগুন কাঠ বা মেহগনি কাঠ দিয়ে যদি কাঠের চেয়ার তৈরি করি, মেহগনি সেগুন কাঠ কিন্তু খুবই এক্সপেন্সিভ, তাই না? তো যে দামে আমি সেল করবো ঢাকা শহরে তো অনেক ক্লায়েন্ট আছে, কিন্তু এর ডিমান্ড কিন্তু এভাবে নাও হতে পারে। কেন? যখন এক্সপেন্সিভ হবে তারা দেখবে যে আরে অটোবির কত সুন্দর সুন্দর চেয়ার আছে, খুব লো কস্টেই পাওয়া যায়, why should I will purchase the wooden chair? বলতে পারো না? আর সেখানে রাইট, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে তার মানে কাঠের চেয়ার ভালো, কিন্তু সেটা আমাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস অনুযায়ী দেখা যাচ্ছে এখন যত রকমের চেয়ার মার্কেটে অ্যাভেলেবল, তাতে কাঠের চেয়ারের কস্টিংটা আসলে অনেক বেশি পড়ে যাচ্ছে। যদি এটা ভালো কাঠ হয় তাহলে আরো বেশি, তাই না? তখন তো মানুষ চিন্তা করবে না আমি ফেন্সি এর থেকে ভালো অটোবি কত ইয়ে বের হয়ে গেছে না, সেই প্রোডাক্টের চেয়ার গুলো কিনবে, দেখতেও সুন্দর। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আসো যে চেয়ারের বিষয়ে বললাম, একেবারে লাস্ট যে পয়েন্টটা থ্রেট। তোমার প্রোডাক্টটা মার্কেটের জন্য কখন থ্রেট হবে? ও যে থ্রেট তখনই হবে, ওই যে কি বললো অর্পিতা বোধহয় বললো, স্যার অনেক কোম্পানি তো সেল করবে ঢাকায়, তাই তো কম্পিটিটর হয়ে যাবে। যখন অনেক বেশি কম্পিটিটর হবে এবং কম্পিটিটর মধ্যে থেকে যে কোম্পানিগুলো ব্র্যান্ডেড হয়ে যাবে, তাহলে তার নেম এন্ড ফেমটা কিন্তু আরো বেশি হবে না? জি স্যার। রাইট, তোমরা সবাই কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি পছন্দ করো যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাও, তাই না? এখন তুমি ঢাকা শহরে একটা প্রোডাক্ট নামালে, কিন্তু সেই প্রোডাক্টটা মনে করো আর একটা কোম্পানি চলে আসছে, আর তুমি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নামাচ্ছ 2-4টা বাংলাদেশি একটা কোম্পানি XYZ কোম্পানি, কিন্তু একই প্রোডাক্ট স্যামসাং বাংলাদেশে ছাড়ছে, আর তোমার কোম্পানির প্রোডাক্টটা কিনবে না মানুষ স্যামসাং এটা কিনতে চাবে? স্যামসাংটাই অবশ্যই কিনবে।
বিকজ ওটা ব্র্যান্ডেড। যখন কোনো একই জায়গায় অনেকগুলো কোম্পানি বিজনেস করবে, তাদের কমন কি বলতেছে গ্রাহক বা কমন কাস্টমার, হ্যাঁ, বাট সবাই বিজনেস অর্গানাইজেশন, বিজনেস কোম্পানি বা ইন্ডাস্ট্রি, কিন্তু সেই কোম্পানি ভালো করবে যে ব্র্যান্ডেড, কারণ ব্র্যান্ডেড নামেই কিন্তু ক্লায়েন্ট ক্যান পারচেজ দ্য প্রোডাক্ট। ব্র্যান্ডেডের অবস্থাটা, তাহলে এই ব্র্যান্ডেড কোম্পানি তোমার কোম্পানি বা আদার কোম্পানিগুলোর জন্য থ্রেটিং হিসাবে কাজ করবে। তাহলে তোমাকে আমাকে আমাদের কোম্পানিগুলো ব্র্যান্ডেড হতে হবে, তো ইট উইল টেক টাইম। তারপর আমরা ভালো সেল করতে পারবো হয়তো মার্কেটে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই ব্র্যান্ডেড যে ইয়েটা, যেসব কোম্পানি, সেই কোম্পানি কিন্তু থ্রেট ফর দ্য আদার কোম্পানি ইন দ্য মার্কেট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে যে কোনো বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে আসলে 4টা জিনিস সফটওয়্যার অ্যানালাইসিসে: স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এই 4টার উপর বেস করে দুটো ইয়ে দেওয়া আছে। দেখো, আমি একটু স্লাইডে ফিরে যাই। তোমরা এই দুটো স্লাইড দেখবে, এই যে এখানে দেখো এই দুটো স্লাইড, এই পেজ 38 and 39। 38 এ প্রথম দেওয়া আছে, উপরে দেখো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট। এখানে কোশ্চেন গুলো দেওয়া আছে যে স্ট্রেংথটা কি। প্রথম পয়েন্টটা দেখো, হোয়াট ডাজ দ্য কোম্পানি ডু ওয়েল। কোম্পানি ভালো কি করতেছে, গুড উইলটা কি, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ। ইজ ইট ক্লিয়ার? আরো পয়েন্ট, রাইট, আরো পয়েন্ট আছে, ইজ দ্য কোম্পানি স্ট্রং ইন ইটস মার্কেট, মার্কেটিং এ স্ট্রং কিনা। ডাজ দ্য কোম্পানি হ্যাভ এ স্ট্রং সেন্স অফ পারপাস and the culture to support that purpose। এগুলো হচ্ছে স্ট্রেংথের জন্য কি বলবো যে কোয়েশ্চেন। এটার উত্তরটা আবার এখানে দেওয়া আছে। দেখো, এই যে স্ট্রেংথ, সেলস ডিরেক্ট টু দ্য কনজিউমার্স। হ্যাঁ, মানে কোনো কোম্পানি যদি ডিরেক্ট সেল করতে পারে কনজিউমারের কাছে তার প্রোডাক্টটা, এটাই তার জন্য একটা স্ট্রেংথ, কারণ আলটিমেট তো কনজিউমারই তো তাদের স্টেক হোল্ডার। কিপ কস্ট বিলো কম্পিটিটরস কস্ট। তুমি যে প্রোডাক্টটা মার্কেটে ছাড়বা, যদি পেন কোম্পানি হও, তুমি ট্রাই করবা যে পেন কোম্পানি হিসেবে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, সরি, তোমরা যে প্রোডাক্টটা ছাড়বা, হ্যাঁ, মনে করো 5টা কোম্পানি আছে মার্কেটে, বল পেন কোম্পানি, এখন সবগুলোই ভালো, একই রকমের পেন, হ্যাঁ, এখন একই রকমের হলে এক এক কোম্পানি এক এক প্রাইসে সেল করতেছে। আর যে কোম্পানিটা কম্পারেটিভলি লো কস্টে দিতে পারবে, তার পেনটাই মার্কেটে চলবে না বেশি? জি স্যার। জি স্যার। তা এই জন্য যখন যে জায়গায় আমাদের ডিমান্ডটা আসবে, আমরা যখন প্রোডাক্ট সেল করব, যে এনভায়রনমেন্টে আমাদেরকে অ্যাজ মিনিমাম, মানে অবশ্যই কোম্পানির প্রফিট থাকে, প্রফিট থেকে যাতে মিনিমাম প্রফিটে প্রোডাক্টটা ছাড়া যায়। তাহলে মিনিমাম প্রফিটে যদি ছাড়ো, তাহলে ম্যাক্সিমাম কিন্তু সেল হবে। ম্যাক্সিমাম সেল হলে দেখা যায় ওভারঅল রেভিনিউ কিন্তু বেটার আসবে। ক্লিয়ার? তার কাজেই আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে মিনিমাম কস্টিং এ ছাড়তে পারি। সবাই কিন্তু মিনিমাম ছাড়তে পারবে না। এর আগে দিয়ে আমি ওই যে ইকোনো বল পেনের কথা বলছিলাম, কি ইকোনো বল পেন স্যার বলছিলাম না, এটা কত সালে এস্টাবলিশড হয়? ধরো 1980 সালের দিকে লিখছেন আপনি বলছেন। তখন 3 টাকা করে সেল করতো, এখনো অলমোস্ট 3 টাকা বা 4 টাকার মধ্যে আছে। কিন্তু এখন যেহেতু নতুন কোম্পানি মার্কেটে আসে, সে কি শুরুতে 3 টাকায় সেল করতে পারবে? না স্যার। না স্যার। কেন না? তাদের প্রাথমিকভাবে একটা অপারেশন কমপ্লিট করতে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন, এই জন্য দিতে পারবে না। রাইট। তার মানে একটা বিজনেস কোম্পানি 2 রকমের ফাইনান্সিয়াল ইনভলভমেন্ট আছে। একটা ইনিশিয়াল বা এস্টাবলিশমেন্ট কস্ট, আর একটা রানিং অর অপারেশনাল কস্ট। 80 সালে তাদের ইনিশিয়াল বা ইনভেস্টমেন্ট যেটা ছিল, হ্যাঁ, বা এস্টাবলিশমেন্ট কস্ট যেটা ছিল, ভেরি লো। এখন যদি কোম্পানি নতুন করে ফর্ম করতে চায়, সেটা কিন্তু 80 সালে তো না, 100 গুণের থেকেও বেশি হতে পারে। সেই কারণে তারা চাইলেই কিন্তু প্রোডাক্টটা ওই 3 টাকা 4 টাকা মধ্যে দিতে পারবে না। দেখা যায় এখনকার কোম্পানি যে বের হচ্ছে,
সে 10-12 টাকায় প্রোডাক্ট সেল করতেছে। কিন্তু ইকোনো যদি 10-12 টাকার পরিবর্তে সে 5 টাকা করেও সেল করে, তার কিন্তু তাও এখনো কিন্তু লাভ হচ্ছে। তার মানে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এই যে ইকোনো বলপেন তা না, লং টার্ম একটা ভিশন নিয়ে মার্কেটে আসছে। তার মানে তাদের স্ট্র্যাটেজিটাই ছিল যে they will make the business long term in the Bangladesh environment. That is where they are still in the market. 1980s to 2024, 44 year gone. তাই না? জি স্যার। রাইট। কাজেই বিজনেসের ক্ষেত্রে সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের গোলটা আসলে লং টার্ম গোলটাকে সেট করতে হবে, নট শর্ট টার্ম গোল to make a business, to establish your company, but the sustainability of your business organization you have to establish, and your vision should be long term sell the product. Is it clear? কাজে নতুন কোম্পানি একটা আসলেই কিন্তু এখন ওই দামে বলপেন সেল করতে পারবে 3-4 টাকায়। এটা মিনিমাম 10-12 টাকা লাগবে। তারপরে তো নতুন 10-12 টাকা ছাড়ার পর 1 বছর 2 বছর তার লাগবে ব্রেক ইভেনে আসতে। ব্রেক ইভেনে আসার পর তারপর এটা প্রফিট হবে। ব্রেক ইভেন কি জানো? রেজাল্ট বলো। না স্যার, জানি না স্যার, আপনি বলেন। জানি না? আচ্ছা, কেউ জানো না? ব্রেক ইভেনটা হচ্ছে বিজনেস একটা টার্মিনোলজি ওয়ার্ড। মনে করো কোম্পানি যখন ইনভেস্ট করতেছে, হ্যাঁ, আমি আগেই তো বললাম তোমাকে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তারপর যখন প্রোডাকশনে চলে যাবে তখন অপারেশনাল কস্ট। অপারেশনাল কস্ট মানে কোম্পানি রান করবে, প্রতি মাসে কতজন এমপ্লয়ি আছে, আদার বলো। প্রফিট আসা শুরু হবে ওই সময়টা যখন থেকে তার কস্ট গুলা মানে ইয়ে হয়ে আর্ন হওয়ার পরে। জিরো, হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা বলি যে জিরো, বলি যে সে যত ইনভেস্ট করছে তার তত পরিমাণ তার অ্যাকাউন্টে আবার টাকা ফিরে আসছে 1 বছর প্রোডাক্ট সেল করার পর। মানে 1 বছর বা 2 বছর লাগে ব্রেক ইভেনে আসতে। 1 বছর বা 2 বছর ডিপেন্ড করতেছে কোম্পানির স্ট্র্যাটেজির উপরে। কেউ যদি চিন্তা করে যে আমি বেশি দামে সেল করবো 20 টাকায়, আমার মাসে এতটা সেল হবে 1 বছর পর, আমি যা ইনভেস্ট করছি বিজনেস পারপাসে সেটা আমার উঠে আসছে, তখন লাভ হয় নাই। কিন্তু তুমি 100 টাকা ইনভেস্ট করছো, 100 টাকা তোমার ঘরে ফিরে আসছে 1 বছর পর। তারপর যখন এই পয়েন্টটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট, এই লাভ ক্ষতি যেটা কিছু না, তারপরের এই 100 টাকা আসার পরে যে প্রোডাক্টটা সেল করবা বা যত প্রোডাক্ট সেল করবা তখন তোমার বেনিফিটটা আসবে। ক্লিয়ার কিনা দেখো তো? জি স্যার। জি স্যার। এটি বিজনেস টার্মে বলা হয় ব্রেক ইভেন। যে প্রোডাক্ট সেল করার পর একটা সার্টেন টাইম 1 বছর বা 2 বছর পর দেখা যায় তুমি যত ইনভেস্ট করছো সব মিলায় বিজনেসে সেই ইনভেস্টমেন্টটা তোমার ফেরত আসছে। কারণ না লাভ না ক্ষতি, জিরো মানে অবস্থানটা। তারপর থেকে যখন সেল করবা দেন ইউ উইল জেনারেট দ্য রেভিনিউ, তারপর থেকে তুমি বেনিফিটটা পাবে। এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। একটু বই দেখো অথবা ইন্টারনেট দেখো, আমি শিওর বুঝতে পারবে। নেক্সটে যাই। আসো তাহলে আমরা যেটা দেখলাম স্ট্রেংথ, একইভাবে দেখো যে উইকনেস, what does the company do poorly, what problems could be avoided, does the company have serious financial liabilities? Those are the some of the weaknesses of the organization. এখন দেখো উইকনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে নো স্ট্রং রিলেশনশিপ উইথ কম্পিউটার রিটেইলার। কম্পিউটার রিটেইলারের সাথে যদি স্ট্রং রিলেশনশিপ না থাকে প্রেজেন্ট সিচুয়েশনে, এটা কিন্তু বড় রকমের একটা উইকনেস। কেন? টেকনোলজির সাথে আমাদের ইনভলভমেন্টটা কিন্তু থাকতে হবে। টেকনোলজি ওরিয়েন্টেড যদি কোম্পানিগুলো না হয় তাহলে তার কিন্তু অত ভালো প্রফিট করতে পারবে না। কারণ যে একটু আগে কে যেন বলতেছিলাম, যে রেজাউলের কথা বলতেছিল যে স্যার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আর কোম্পানি হলে টেকনোলজি ডেভেলপমেন্টটা ইজ এসেনশিয়াল। তাদেরকে ইআরপি থাকতে হবে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, তাই না? আর যার ইআরপি আছে সে তো সহজেই বিজনেস করতে পারবে। ইআরপির মাধ্যমে সে সব প্রোডাক্টের প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো দিচ্ছে, ইআরপির মাধ্যমে সে অর্ডারটা
মানে ক্লায়েন্টরা বা কাস্টমার অর্ডার প্লেস করতে পারছে, ইআরপির মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারতেছে, মানি রেভিনিউ হচ্ছে, কারণ এই ইআরপির মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট ইনক্লুডেড, তাই না? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এই ধরনের যদি একটা স্ট্রং পোর্টাল থাকে যে কোনো কোম্পানির, লাইক ডেল, আমি এর আগে গল্প করছি বা বলছি, ডেল কোম্পানির কিন্তু যে ওয়েব পোর্টাল ইজ ভেরি স্ট্রং, দ্যাট ইজ ওয়াই দে আর সেলিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য ডেল কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। বলছিলাম না? জি স্যার, জি জি স্যার। তারা যেখানেই থাক না কেন সারা দুনিয়ার বিভিন্ন কান্ট্রিগুলোকে ক্যাপচার করে ফেলছে because of the strong technological support or the strong web-based portal. আসো নেক্সট যাই। এখন দেখো যে এটা উইকনেস গুলো, এবার আসো যে অপরচুনিটি। এখানে দেখো যে opportunities are industry trends moving upward, and industry trending upward এ যাচ্ছে না ডাউনওয়ার্ডে যাচ্ছে। আপওয়ার্ডে গেলে বুঝতে হবে দে আর মেকিং মানি, দে আর মেকিং প্রফিট। আর যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে যায় দে আর লুজিং দ্য মানি। ডাউনওয়ার্ডে গেলে যদি বিজনেস প্রফিটেবল হবে? না স্যার। না স্যার, না। এক্স্যাক্টলি। তাহলে দেখো, ডু নিউ মার্কেট এক্সিস্ট ফর দ্য কোম্পানিজ প্রোডাক্ট অর সার্ভিসেস? তারপর দেখো কোশ্চেন আছে, আর দেয়ার নিউ টেকনোলজিস দ্যাট দ্য কোম্পানি ক্যান এক্সপ্লয়েট? দোজ আর সাম অফ দ্য কোশ্চেন্স অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য অপরচুনিটিস। এখানে দেখো যে অপরচুনিটির মধ্যে কি বলতেছে, কনজিউমার ডিজায়ার ফর ওয়ান স্টপ শপিং। তাহলে কোম্পানি যদি সাচ এ ওয়ে build up a system or develop a system, one stop solution, one stop solution or one stop service, বুঝো এই ওয়ার্ডটা আগে শুনেছো? জি স্যার, শুনেছি। আচ্ছা জান্নাতুল বলো, তারপর আমি বলতেছি। স্যার ওই যে যেমন হচ্ছে আমি ব্যাংকে আছি স্যার, আমার ওখানেই যখন অ্যাড দেয় তখন বলে যে এটা ওয়ান স্টপ সার্ভিস ব্যাংক। কারণ হচ্ছে একটা ব্যাংকে যখন যাওয়া হয় তখন আপনি সাপোজ একটা লোনের কাজ করতে গেলেন, আপনাকে ডিফারেন্ট একটা অফিসের কাছে যেতে হবে, মানে ডিফারেন্ট একটা টেবিলে। আপনি একটা ডিপোজিটের কাজ করতে গেলে সেটার জন্য একটা ডিফারেন্ট টেবিলে। বাট যখন একজন অফিসার ইন ডিমান্ড যে কোনো টাইপের সার্ভিস আপনাকে প্রোভাইড করবে, ওটাকে বলা হয় ওয়ান স্টপ সার্ভিস। দ্যাটস গুড। তুই কোন ব্যাংকে জব করো জান্নাতুল? আমি আইএফআইসি ব্যাংকে হেড অফিসের আইটি ডিভিশনে আছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো যে আমাদের অফিসে অনেক স্টপ সার্ভিস চালু আছে স্যার। হ্যাঁ, কোথায়? অনেক ব্যাংকে না, অনেক জায়গায় আছে। আমি জানতে চাচ্ছি আমার ওয়ান স্টপ সার্ভিসটা কি। তার মানে ওয়ান স্টপ সার্ভিসটা হচ্ছে একটা পয়েন্টে সব সলিউশন। ক্লায়েন্ট বা কাস্টমার যখন ব্যাংকে আসবে ওর কথাতেই আসে, ওর আইএফআইসি ব্যাংকে বা আদার ব্যাংক, তা কি হচ্ছে? তার মানে একজনের কাছে সেই ক্লায়েন্ট সব সার্ভিস গুলো পাচ্ছে, রাইট? সে হয়তো বা চেক জমা দিবে, হ্যাঁ দিল, এবং তার টাকা উঠানো দরকার, সেখানে সে ব্যালেন্স চাচ্ছে, কথার কথা ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। একটা পয়েন্ট থেকে যদি সবগুলো তাকে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে কাস্টমার তো সেটাই চায় যে আলাদা আলাদা ডেস্কে যে আলাদা আলাদা পার্সনের সাথে মিট করবে এবং সার্ভিসগুলো নেবে, তার থেকে একটা পয়েন্ট থেকেই বা গেটওয়ে থেকে নেওয়াটা তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। এটা কি আমরা বলছি ওয়ান স্টপ সার্ভিস। এটা শুধু ব্যাংকিং সেক্টর না, এটা বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনের প্রোডাক্টগুলো সেল করতেছে, তারা কিন্তু এই ধরনের সিস্টেমটা ওয়ান স্টপ সার্ভিসটাকে যদি ফলো করে, বাট প্রেজেন্ট সিচুয়েশনে খুবই কিন্তু মানে ডিমান্ডেবল, কারণ বিকজ অফ দ্য টেকনোলজি ডেভেলপমেন্ট। মনে করো ওটা তো যেটা বললো যে ম্যানুয়ালি, আমরা যদি একটু সিস্টেমের কথা বলি, ইআরপি, ইআরপিটা কি? এটা একটা ওয়ান স্টপ সলিউশন না, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং? জি স্যার। তার মানে ওদের সব রকমেরই কিন্তু ইনফরমেশন আছে এবং সব রকমেরই সলিউশন করে একটা সিঙ্গল প্ল্যাটফর্মের ভিতরে আছে। এটা আমরা বলছি ওয়ান স্টপ সলিউশন। আমার মনে ক্লিয়ার, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সটে আসো আমরা একটু দেখি লাস্ট যেটা থ্রেটিং। থ্রেটিং এ আমরা যদি দেখি
যে what are the competitors doing well, what obstacle does the company face, are there troubling changes in the company's business environment? তাহলে প্রথম কথাতেই বলা যায় what are the companies doing well, তাহলে আমাদের এখানে যে থ্রেটে আছে competitors have strong brand names। প্রথম কথা আমি একটু আগে তোমাদেরকে বলছি যে একই জায়গায় 5টা কোম্পানি প্রোডাক্ট সেল করতেছে সেম কাস্টমারের কাছে বা ক্লায়েন্টদের কাছে, তার মধ্যে একটা ব্র্যান্ডেড কোম্পানি আছে কম্পিটিটরের মধ্যে, তার কারটা ভালো চলবে, কে সেল বেশি করবে? ব্র্যান্ডেড বা ডেফিনেটলি ব্র্যান্ডেড, রাইট? তার মানে এই ব্র্যান্ডেড কোম্পানিটা আদার যে 4টা আছে তাদের জন্য থ্রেটিং হয়ে যাবে। Rest of the 4 may not doing well to sell the more product in the market because of the branded one. But each and every client as the customer can prefer the branded product. Clear? Yes, sir. আচ্ছা, এই এতক্ষণ আমরা যেটা দেখলাম আসলে এই বিজনেস SWOT অ্যানালাইসিস থেকে কোশ্চেন হয় সব সময়, হয়তো একটা ব্যাক এন্ডে সিনারি দেয়া থাকবে। আমি যেমন তোমাদেরকে একটা বললাম সিনারি, গাছ থেকে কিভাবে চেয়ারটা হলো, চেয়ারটা প্রোডাক্ট, একটা সিনারি হয়তো দেয়া থাকবে। তারপর বলা হবে যে SWOT অ্যানালাইসিস করো এবং স্ট্রেংথ, উইকনেস এবং অপরচুনিটি থ্রেট গুলো কি কি ফাইন্ড আউট করো, এন্ড কোরিলেট করো সিনারি থেকে কোনগুলো স্ট্রেংথ কোনগুলো অপরচুনিটি, আর সিনারি থেকে এর এক্সাম্পল গুলো সেট করতে হবে। এই ধরনের যে আসে হোয়াট ইজ SWOT অ্যানালাইসিস, এক্সপ্লেইন ইট ব্রিফলি, ক্যান ইউ ম্যানেজ? করতে পারবো স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সটে যাই। স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? আমি বললাম হোয়াট ইজ SWOT অ্যানালাইসিস, এক্সপ্লেইন ইট ব্রিফলি টু কনসিডার দ্য সিনারি। পিছনে একটা ব্যাক এন্ডে একটা সিনারি হয়তো দেয়া থাকবে। আমাদের এতক্ষণ যে ডিসকাস করলাম আমাদের সিনারিটা কি ছিল? একটা গাছ নিয়ে কাহিনী বললাম, তাই না? প্রথমে গাছ, ওটাকে সাইজ করা হলো, সমিলে পাঠানো হলো, তারপর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পাঠানো হলো, চেয়ার তৈরি করা, প্রোডাক্ট হচ্ছে চেয়ার, চেয়ার তৈরির পর কি করলো? সেল করা হলো, যে কিনলো সে চেয়ারটা ইউজ করলো, যখন চেয়ারটা নষ্ট হয়ে গেলো আর 15 বছর পর সেটাকে রিসাইক্লিং বিনে থ্রো করলো। তাহলে এখানে প্রোডাক্ট হচ্ছে চেয়ার। তো যে কোনো বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রোডাক্টটাকে বেস করে বা ফোকাস করেই আমাদের SWOT অ্যানালাইসিসটা করতে হবে। কোম্পানিকে জানতে হবে তার প্রোডাক্টের স্ট্রেংথটা কি, কোম্পানিকে জানতে হবে তার প্রোডাক্ট উইকনেস, অপরচুনিটি বা থ্রেটিংটা কি। তো সেই অনুযায়ী দে ক্যান মেক দ্য স্ট্র্যাটেজি টু সেল দ্য প্রোডাক্ট ইন দ্য মার্কেট wherever their product has the demand. Clear? So clear, sir. Okay, next to Yes, sir. just a second, একটা সরি ফর ইন্টারাপ্ট। ওকে, তাহলে আমার SWOT অ্যানালাইসিসটা শেষ হলো। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে মিড টার্মে, বুঝছো? তাই এটা একটু ভালো করে তোমরা দেখো। নেক্সটে যাব? জি স্যার। ওকে, আসো আমরা একটু দেখি এখানে international nature of electronics commerce. After we are discussing about the chapter topics, international nature of electronic commerce, language issues, cultural issues, infrastructure issues. এই যে 4টা ইস্যুর কথা বললাম, এগুলো আমাদের very important whenever we run the e-commerce or the e-business. আমরা যখন e-businessটা রান করব, e-business বাংলাদেশের মধ্যে তো আমরা রান করব না, আমাদেরকে গ্লোবাল এনভায়রনমেন্টের সাথে কিন্তু ম্যাচ করতে হবে, তাই না? ইন্টারন্যাশনাল লেভেলের সাথে আমাদের ম্যাচ করতে হবে। কাজেই ইন্টারন্যাশনাল লেভেলে যেভাবে যে ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, একই রকমের এনভায়রনমেন্ট
আমাদের ন্যাশনাল লেভেলে হতে হবে, তাহলেই কিন্তু আমরা বিজনেসটা করতে পারবো থ্রু দ্য ওয়েব পোর্টাল, থ্রু দ্য অনলাইন। And we can make the business in national level as well as international level. কারণ আমরা জানি যে অনলাইন বা ই বিজনেস বা ই কমার্স এটা কিন্তু শুধুমাত্র এটাকে একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে লিমিটেড না, যেহেতু এটা ইন্টারনেট আছে, এটা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি পর্যন্ত ইউ ক্যান মেক এ বিজনেস। বাট ইউ আর স্টেইং ইন বাংলাদেশ, বাংলাদেশের থেকেই তুমি সারা ওয়ার্ল্ডে কিন্তু বিজনেস করতে, বিভিন্ন কান্ট্রিতে তোমার প্রোডাক্ট সেল করতে পারো। If you have or your company has a strong web portal like Samsung, like Dell Computer, তাই না? আমি এর আগে বোধহয় দুটো কথা বলছিলাম তারা কিভাবে গ্লোবাল মার্কেটটাকে ক্যাপচার করতে, বাট স্টিল উই হ্যাভ প্লেন্টি অফ অপরচুনিটি to make a good business utilizing the online or the internet in the near future. আমরা তো আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর কথা বলি, তাই না? কারণ এই প্রোডাক্ট গুলো তো আমরা সেল করতেছি, আমাদের এখানে বায়াররা আছে। এখন আমরা যদি নিজেরা যদি একটু প্রতিটা যে কোম্পানি যেগুলো আছে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের নিজেদের যদি স্ট্রং ওয়েব পোর্টাল যদি করতে পারতো তাহলে তারা কিন্তু আরো বেশি প্রফিট করতে পারতো। কেন জানো? এখানে গার্মেন্টস এর কেউ আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড বা টেক্সটাইলের সাথে? নেই। কারণ আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তোমরা জানো যে আমরা বলে বায়ার বলি না, বায়ার এখানে কিন্তু কোম্পানির বাইরে আরেকজন থার্ড পার্টি কাজ করতেছে। সে কি করতেছে? বাংলাদেশি কোম্পানিগুলোকে গ্লোবাল কোম্পানির সাথে ম্যাচ করায় দিচ্ছে, মাঝখানে একটা থার্ড পার্টি। সো দে আর মেকিং মানি অলসো। থার্ড পার্টি থাকাতে কিন্তু কম্পারেটিভলি কম প্রফিট পাচ্ছে। কারণ আমাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেগুলো নিজেদের যদি স্ট্রং ওয়েব পোর্টাল থাকতো দে ক্যান ডিরেক্টলি কমিউনিকেট উইথ দ্য ফরেন কোম্পানি। আমরা জানি যে ফর এক্সাম্পল মানে এর আগেও বলছি বোধহয় মার্কস স্পেন্সার, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা বড় কোম্পানি যেটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিশেষ করে ছেলেদের যে ড্রেস, শার্ট, প্যান্ট এগুলো কিন্তু সেল করে। এটা পুরো ইউকে তে আছে, ইউরোপের মধ্যেও আছে, বিভিন্ন দেশে আছে। মার্কস স্পেন্সার, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দ্য মার্কস স্পেন্সার? এটা কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানি। আমার ইয়েটা হচ্ছে যে এই কোম্পানিটা কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের গার্মেন্টস এর কাপড় বা ক্লথস গুলো যায়, সেটা জানো? জি স্যার। রাইট। এবং বাইরে অনেক যায় এগুলো, প্রচুর যায় এবং এই মার্কস স্পেন্সারই যায়। এখন আমি যেটা বলতেছি তার মানে মার্কস স্পেন্সার কানেক্ট করে দিচ্ছে থার্ড পার্টি, কিন্তু এখন থার্ড পার্টিকে যদি এলিমিনেট করা যেত, কোম্পানি ডিরেক্ট যে মার্কস স্পেন্সার কাছে সেল করতে পারতো তাহলে আরো বেশি কিন্তু প্রফিট জেনারেট করতে পারতো, তাই না? এবং জি স্যার রাইট। তো তোমরা মানে যদি মার্কস স্পেন্সার দেখো একটা প্রোডাক্ট সিম্পল একটা ছেলেদের শার্ট, আমি বলছি কিনা আগে আমি জানি না, 2018 সালের কথা আমি বলতেছি, তা এটা ইউকের কথা, ইংল্যান্ডে লন্ডনে। আমার সাথে ছিল আমার আর এক কলিগ, তিনি হচ্ছেন আমাদের ইসি ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ট্রিপলি না, ইটি যেটা ছিল একটা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড, তাসলিম আরফিন। তো উনি গেলাম, তা ওনার ইয়ে যে স্যার মার্কস স্পেন্সার গেলাম, আমি ওটা ইউজ টু, আমি জানি ওখানে এক্সপেন্সিভ প্রোডাক্ট, একটা শার্ট দেখলো, শার্টটা কিনবে, শার্টটার ভ্যালুস হচ্ছে মানে ওই কারেন্সিতে 200 পাউন্ড। 200 পাউন্ড মানে আমাদের কত হবে? অনেক টাকা স্যার, অনেক, প্রায় 30,000 টাকা। এখনকার কারেন্সি 30,000 টাকা। 18 সালের মধ্যে 110 বা যাই হোক ওটা 20,000-এর মতো বা 21,000-এর মতো, 135 টাকার মতো রেট, 135-40 টাকা। তা এখনকার ইয়েতে এটা অনেক বেশি, আর তখনও 20,000-এর উপরে তো ছিল, মানে 18 সালের কথা বল। সে শার্টটা কিনবে, তা আমি জিজ্ঞাসা করলাম যে এই শার্ট যদি 20-22 হাজার টাকা বাংলাদেশে আপনি কিনবেন? তাহলে না স্যার। Why should you purchase the product from Marks Spencer from London? বলে যে দেশে গেলে মানুষ কি বলবে, কি আনলেন, তার ইচ্ছে হলো সে শার্টটা কিনবে 200 পাউন্ডে। আমার ভালো করে শার্টটা দেখেন তো, তারপর বললাম যে কলারটা উল্টান, কলার পিছনে ছোট্ট করে লেবলিং করা থাকে শার্টে যে মেড ইন XYZ, তাই না? যখন উল্টাইলো,
উল্টার পরে দেখতেছে যে মেড ইন বাংলাদেশ, দেখে উনি একটু মনে হলো যে, আমি বলো কি এখন কিনবেন, বলে স্যার এটা তো বাংলাদেশ। আমি বললাম হ্যাঁ বাংলাদেশি প্রোডাক্ট, আপনি তো পছন্দ করেন, এটা বাংলাদেশে যদি আপনি কিনতেন হয়তো বা এক্সপোর্ট কোয়ালিটি পাওয়া যাবে না, বাট এর কাছাকাছি পাওয়া যাবে। হ্যাঁ ঠিক, কিন্তু তখন যদি আপনার 20,000 টাকা, কেউ কি আমরা ছেলেরা 20,000 টাকা দিয়ে শার্ট কিনতে চাবো? না স্যার। ফর নাথিং, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে তারপর আমি বললাম আপনি ডানে যান বামে যান, আরো শার্ট দেখেন, মেজরিটি শার্ট যেটা মার্কস স্পেন্সার লন্ডনে দেখলাম মেড ইন বাংলাদেশ। তখন উনি অনেকটা নিরুৎসাহিত হন। পরে আমি জিজ্ঞেস করি আপনি কি আরো শার্ট এখানে মার্কস স্পেন্সার থেকে কিনবেন? তখন না স্যার, তাহলে থাক, এই টাইপের তো আসলে দেশে অনেক আছে। তা এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এখানে বায়াররা থাকার পরেও দেখা যাচ্ছে যে একটা শার্ট 200 পাউন্ডে সেল হচ্ছে, ওয়ারাস বাংলাদেশে কিন্তু আমরা যদি সেল করতাম অনেক ড্যাম চিপ, যদিও এক্সপোর্ট কোয়ালিটিতে ছাড়ে না, তার মানে এখানে আরো বেশি তারা প্রফিট করতে পারতো, তাই না? কিন্তু সেই অনুযায়ী কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর বা লেবারদের কিন্তু ডেভেলপমেন্ট বা মুনাফাটা কিন্তু ওইভাবে বাড়তেছে না। কিন্তু একটা শার্ট বাংলাদেশে সেল হচ্ছে মোর দেন 200 পাউন্ডে, ইউকে মার্কেটে বা ইউরোপে হিউজ অ্যামাউন্টে সেল করা হচ্ছে। তা আসো তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে ব্র্যান্ডেড যে কোম্পানি, কারণ ব্র্যান্ডেড কোম্পানি ইজ দ্য থ্রেডিং ফর দ্য আদার কোম্পানি। If the branded and non-branded companies selling the same product in the same client or the customers in a same environment. Is it clear? Yes sir. তাহলে আমরা যেটা তাহলে আমাদের ই-কমার্সটাকে প্রপারলি রান করতে গেলে আসলে আমাদের, হ্যাঁ বলো, কিছু বলবে? কিছু বলবে কেউ? No sir. তাহলে আমাদের এনভায়রনমেন্ট অবশ্যই ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট আমাদের থাকতে হবে, তাহলে আমরা প্রপারলি ই-কমার্স বা ই-বিজনেসের কাজগুলো সাকসেসফুলি কন্ডাক্ট করতে পারবো ফ্রম বাংলাদেশ। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ ইস্যু ইজ এ বিগ চ্যালেঞ্জ, এটা আর একটা প্রবলেম। মনে করো আমরা যখন ই-কমার্স রান করি, আমরা ফার্স্ট ওয়েব অফ ই-কমার্সে কি বলছিলাম, ল্যাঙ্গুয়েজটা কি ছিল? ইংলিশ স্যার। ইংলিশ। সেকেন্ড ওয়েব অফ ই-কমার্সে ওয়েব পেজ ডেভেলপমেন্টের জন্য কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল? ফার্স্ট ওয়েবে ইংলিশ, সেকেন্ড ওয়েব অফ ই-কমার্সে মাল্টি ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশ হতে পারে, সেটা অ্যারাবিক হতে পারে, সেটা আদার হতে পারে, তাই না? কিন্তু কেন ল্যাঙ্গুয়েজ ইস্যুটা একটা ফ্যাক্টর। মনে করো আমি যদি ওয়েব পেজগুলো আমাদের বাংলাদেশে ইংলিশে হয়, ম্যাসিভ নাম্বার অফ ক্লায়েন্ট মে নট আন্ডারস্ট্যান্ড, তাই না? ইংলিশ সবাই বুঝবে না স্যার। যারা ইলিটারেট তারা তো মোটেও বুঝবে না। তাহলে কি হবে? কারণ ওই ওয়েব পেজের উপর বেস করে প্রোডাক্ট সেলের একটা বিষয় রিলেটেড, তাই না? তাহলে দেখা যাবে লেস নাম্বার অফ প্রোডাক্ট দ্য কোম্পানি ক্যান সেল। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইস্যুস। কারণ বাংলাদেশের জন্য যে আমি কোনো ওয়েব পোর্টাল ছাড়ি, এখন দেখো অনেকেই কিন্তু বাংলায় ওয়েবসাইট তৈরি করে তারা হোস্টিং করতেছে। তাতে কি হচ্ছে, অনেক গ্রাহক কিন্তু সহজে জিনিসগুলো বুঝতেছে, and they can place the order, they can purchase the product. তাতে হিউজ নাম্বার অফ ক্লায়েন্টকে কিন্তু ন্যাশনাল লেভেলে ক্যাপচার করা যাচ্ছে বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইস্যুস। এখন তুমি যদি বাংলাদেশি একটা প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে সেল করো, তোমার ওয়েবসাইটে ইংলিশে দিলা, তুমি সেল করবো মনে করো সৌদি আরবে, সৌদি আরবের ক্লায়েন্ট হয়তো বা পাবে, লেস নাম্বার অফ ক্লায়েন্ট ইউ ক্যান capture. But if your web portal is in the Arabic language, so massive number of client can understand the meaning of your web portal, and they can place the order, they can purchase the product from your company. Also agree কি না? Yes sir. Agree sir. তাহলে আমি কনক্লুড করতে যাচ্ছি যে language issue is a big factor actually whenever we sell the any product to the online, implementing e-commerce or e-business. Clear? Yes sir. এরপরে আসি আমরা ল্যাঙ্গুয়েজ ইস্যুর পরে আরেকটা বলা হচ্ছে যে কালচারাল ইস্যুস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে করো কালচারাল ইস্যুস কিন্তু একটা ফ্যাক্টর।
ফ্যাক্টর না, মানে এক একজনের তো এক এক কালচার। তুমি বাংলাদেশ থেকে ইংল্যান্ডের মার্কেটে প্রোডাক্টটা সেল করবা, যে গার্মেন্টস ক্লথ গুলো তৈরি করবা, ইউ হ্যাভ টু ফলো দ্য ব্রিটিশ কালচার and develop the product and sell those product in the UK. আমার সাথে এগ্রি কিনা? যদি তুমি বাংলাদেশি কালচার ফলো করে সেই প্রোডাক্টটা যদি তুমি যদি ইউকে মার্কেটে ছাড়ো, হয়তোবা সেল হবে, বাট লেস নাম্বার অফ প্রোডাক্ট ইউ ক্যান সেল। তাহলে কালচারাল ইস্যু ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? কারণ যে কালচারে সে তার সাথে সেইভাবে আসলে বিহেভ করতে হবে, রাইট? এখন তোমরা যে কোনো যদি অর্গানাইজেশনে জব করো, তাহলে দেখা যাচ্ছে তোমাদের কাছে বিভিন্ন রকমের ক্লায়েন্ট বা কাস্টমার আসে। সব ক্লায়েন্টের সাথে কি একইভাবে একই নেচারে একই টোনে কথা বলো? না স্যার। না স্যার, ডিফার করতেছে। তারপর ক্লায়েন্ট বা কাস্টমার কি, তার উপর বেস করে কিন্তু তোমরা তাদের সাথে কমিউনিকেট করতেছো, রাইট? তাই কাজেই কালচারাল ইস্যু ইজ এ ফ্যাক্টর whenever we sell the product to the global market utilizing the internet. আমি ই-কমার্স বা এই বিজনেসের ক্ষেত্রে আমাদের কালচারাল ইস্যুটাকে কিন্তু কনসিডারে আনতে হবে। শুধু কালচারাল ইস্যু না, রিলিজিয়াস ইস্যুটাকে কনসিডারেশন আনতে হবে না? জি স্যার। জি স্যার। তোমরা এর আগে একটা ঘটনা শুনছো কিনা আমি জানি না, বাংলাদেশে তো ইউনিলিভার বিজনেস করে। জি স্যার। করে স্যার। কি সেল করে বাংলাদেশে বলো তো? স্যার শ্যাম্পু, স্যার কসমেটিক্স, অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট ইউজ করে। রেজাল্ট কথা যদি মেনি প্রোডাক্ট দে আর সেলিং ইন দ্য বাংলাদেশ মার্কেট। মনে করো তারা সোপ সেল করছে, তারা পেস্ট সেল করতেছে, তারা কসমেটিক্স সেল করে, তারা আর কি বললাম শ্যাম্পু সেল করতেছে। এই যে সোপের কথা বললাম, এই সোপগুলো কি দিয়ে তৈরি হয় জানো? মেইন ইনগ্রেডিয়েন্টসটা কি সোপের, সাবানের? স্যার মেবি শুকুরের ইউজ করে। মেইন ইনগ্রেডিয়েন্টস হলো ফ্যাট। আমরা যদি এভাবে বলি মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ফ্যাট। ইজ ইট ক্লিয়ার? এখন ফ্যাট এটা অ্যানিমাল ফ্যাটও হতে পারে, ফ্যাট এটা ভেজিটেবল ফ্যাটও হতে পারে। আমরা এগ্রি কিনা? ইয়েস স্যার, এগ্রি। আজকে 8-10 বছর আগে কি হলো, ইউনিলিভার যখন প্রোডাক্ট গুলো বাংলাদেশ মার্কেটে সেল করতেছে, তখন কে বা কারা পেপারে আসলো যে they are selling the product in Bangladesh environment, but those product basically the animal fat, they means the pork fat, pork. তা এখন যদি pork fat হয়, তাহলে বাংলাদেশের মধ্যে যে রিলিজিয়াস এগুলো আছে, মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, তো pork তো মুসলিম কমিউনিটি অ্যাকসেপ্ট করবে না, করবে না স্যার। আচ্ছা, এইটা ছিল রিউমার, যাই বল না। তখন তারা কি করলো, এখন যদি তারা বলতো না আমরা পর্ক ইউজ করি, আমরা বিফের ফ্যাট ইউজ করি, আর বিফ ফ্যাট যদি হতো তাহলে কি এটা হিন্দু রিলিজিয়াস ওনারা অ্যাকসেপ্ট করতেন? না স্যার। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে দে উইল নট অ্যাকসেপ্ট ইট। যেমন মুসলমানরা করবে না পর্কের ফ্যাট, তার হিন্দু রিলিজিয়াস অ্যাকসেপ্ট করবে না বিফ ফ্যাট, তাই তো? তা এখন তারা কি করলো, এটা তো বাংলাদেশের মধ্যে বিশাল কমিউনিটি মুসলিম হিন্দু, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে তখন তারা বললো দেখো আমরা ফ্যাট ইউজ করি, ঠিক আছে সাবানটা তৈরি করতে, কিন্তু দিস ইজ নট দ্য অ্যানিমাল ফ্যাট, দিস ইজ দ্য ভেজিটেবল ফ্যাট। তারপর তারা একটা ল্যাবরেটরিতে নিয়ে স্পেকট্রোস্কোপি মেশিন দিয়ে অ্যানালাইসিস করে প্রুফ করলো যে ব্রিটিশ কোম্পানি বা ইউনিলিভার যে মাল্টিন্যাশনাল কোম্পানি, তাই তো, তারা প্রুফ করলো যে না এই যে ফ্যাটটা তারা ইউজ করে দ্যাট ইজ দ্য ভেজিটেবল ফ্যাট। এখন এটা যে ভেজিটেবল ফ্যাট, সাবান বানাও, কসমেটিক বানাও, টুথপেস্ট বানাও, হোয়াট এভার ইট ইজ, and Muslim community or Hindu community or any other community, they can gladly accept it. আমার সাথে এগ্রি কিনা? ইয়েস স্যার, এগ্রি। এগ্রি স্যার। তা আমি কেন এই ঘটনাটা বললাম, তোমার বলার পিছনে কারণটা হচ্ছে যে এই যে ইউনিলিভার যখন বিজনেস করতে আসছে, তাই না, আমরা এটা কালচারাল, যেটা বললাম আগে, কি বললাম, কালচারাল ইস্যু বলছি, আর এটা বলছে রিলিজিয়াস ইস্যু। রিলিজিয়াস ইস্যুর এগেনস্টে যে যদি তুমি ফরেন কান্ট্রিতে একটা প্রোডাক্ট সেল করতে পারো, ইউ ক্যানট। তাদের যে রিলিজিয়াস, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে কালচার, এগুলিকে কনসিডারেশন এনে ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য প্রোডাক্ট and selling to the
foreign market through the online. তাই না? Is it clear? নেক্সট হলে এই চ্যাপ্টার আসলে শেষ অলমোস্ট। আর একটা বোধহয় ইস্যু আছে, সেটা হচ্ছে কালচারাল ইস্যু বললাম, ইনফ্রাস্ট্রাকচার ইস্যু। এটা তোমরা জানো, ইনফ্রাস্ট্রাকচার ইস্যু ইজ এ ফ্যাক্টর। কাজে ইন্টারনেট যখন আমরা রান করব, আমাদের স্ট্রং ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আমাদের ব্যান্ড উইডথ একটু হাই থাকতে হবে, হাই স্পিডের ইন্টারনেট থাকতে হবে, তাই না? শুধু তাই না, যে ইন্টারন্যাশনাল লেভেলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকে সেই একই ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারনেট কানেকশন স্পিডের ক্ষেত্রে এগুলো সাপোর্ট দিতে হবে। যদি সেটা দেওয়া সম্ভব না হয়, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু রান দ্য ই বিজনেস অর ই কমার্স থ্রু দ্য অনলাইন অর ইন্টারনেট। এই কয়েকটা ইস্যুর কথা আমরা বললাম। এইখানে এই চ্যাপ্টারটা, ই কমার্সের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। দেখো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন নেই স্টুডেন্ট? না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এরপরে এবার ইয়েতে যাই, একটু ই বিজনেসে আসো। এই বিজনেসটা দিয়ে আজকে আমরা শেষ করব, এটা বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তোমরা ই কমার্স এই কনসেপ্টগুলো টার্মিনোলজির সাথে ইউজ টু আমরা ডিসকাস করেছি। তা দিস ইজ দ্য সেকেন্ড সেশন অফ দ্য সেকেন্ড লেকচার, ই বিজনেস টেকনোলজি অ্যান্ড নেটওয়ার্ক। তা আসো, যে প্রথমে বলা হচ্ছে যে হোয়াট ইজ ই বিজনেস। তোমাদের মনে থাকার কথা, আমরা যখন ই কমার্সটা পড়ালাম তখন কিন্তু আমরা বলছিলাম যে ই কমার্স ইজ দ্য প্রসেস টু সেল দ্য প্রোডাক্ট থ্রু দ্য অনলাইন অর ইন্টারনেট। এটা একটা প্রসেস, তার অনলাইনের একটা প্রসেস। অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা একটা বিজনেস রান করব, অর্থাৎ এই ইন্টারনেট বা অনলাইন বিজনেসের যে স্পেসিফিক অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা বলছিলাম যে ই বিজনেস। মনে আছে? ইলেকট্রনিক। জি স্যার। আমরা বলছিলাম যে ই বিজনেস, ই মার্কেটিং, ই ব্যাংকিং, ই ফাইন্যান্সিং, অর্থাৎ ই দিয়ে যা কিছু আছে, all those are the specific application of e-commerce. Is it clear? Yes sir. তাহলে এই বিজনেসটা হচ্ছে অ্যাপ্লিকেশন, রাইট? এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা বিজনেসটা কমপ্লিট করে থাকি। আসো, যে ইলেকট্রনিক বিজনেস is the conducting of business on the internet, not only buying and selling, but also servicing customers and collaborating with business partner. তার মানে ই বিজনেসটা বলা হচ্ছে শুধু এটা খালি কেনা বেচারির কাজ থ্রু দ্য ইন্টারনেট না। কেনা বেচা ছাড়া আমরা আসলে বিজনেস বলতে আমাদের বাংলাদেশে একটা কনসেপ্ট যে কেনা বেচা বুঝি, তাই না? কিন্তু ই বিজনেস বলতে শুধু কেনা বেচা না, আমাকে ইন্টারনেটের মাধ্যমে তুমি একটা সার্ভিস কাউকে প্রোভাইড করলা, একটা সার্ভিস বা সাপোর্ট পেলো, সেটাও কিন্তু আমাদের ই বিজনেসের মধ্যে পড়ছে, তাই না? এখন মনে করো আমরা কমিউনিকেট, আমরা ক্লাস কন্ডাক্ট করছি থ্রু দ্য ভার্চুয়াল ক্লাসরুম, এটাও কিন্তু আমাদের গোলটা কি? টু টিচ দ্য স্টুডেন্ট। দ্যার ইজ ইন্টারাকশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। তার কাজে এটাও কিন্তু একটা বিজনেস, বিজনেস না? জি স্যার। তার মানে এটা হচ্ছে যে ই এডুকেশন, ইলেকট্রনিক্স এডুকেশন, এরই একটা পার্ট। অনলাইন ক্লাসের মাধ্যমে উই আর কন্ডাক্টিং দ্য ক্লাসেস, এটাও কিন্তু একটা পার্ট অফ দ্য ই বিজনেস। তার কাজেই তারপর মনে করো যে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোলাবোরেশনের ইয়ে করছি, কোথায় গেল, উইথ বিজনেস পার্টনার্স। আরো the process and tools that allow an organization to use internet-based technologies and infrastructure, both internally and externally, to conduct day-to-day business process operations. And e-business stands for electronic business. এটা তো আমরা জেনে আসছি আগেও, and refers to any kind of sales, service, purchasing, or commerce on the internet. Then দেখো a new tech Jaguar word, এই ওয়ার্ডটা তোমরা ইউজ টু হয় তোমার use more for marketing than the technical description. Jaguar, new tech Jaguar, এটা
Marketing they more focusing rather than the technical description. Most commonly, it broadly refers to conducting business over the internet. কি বলা হচ্ছে? Broadly refers to conducting business through the or over the internet by communicating and perhaps transacting with customer, supplier and business partners. কাজেই এই যে অনলাইনের মাধ্যমে আমরা যা কিছু দেখতেছি যে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুধুমাত্র কেনা বেচা না, বিভিন্ন সার্ভিস, এডুকেশন and other service we can provide to the internet. এখানে যে কোশ্চেন আসছে, what is e-business? Explain it briefly. Can you manage? Yes, sir. Okay. এরপরে আসো যে দেখো যে এই ই-বিজনেস আমরা যখন যেটা আলাপ করলাম, এখানে দেখো ওয়েব পেজ, মাঝখানে দেখো যে ই-বিজনেস ইউজিং ইন্টারনেট টেকনোলজিস টু ট্রান্সফর্ম কি বিজনেস প্রসেস। এখানে দেখো আইটি। তাহলে আলটিমেটলি কি দিচ্ছে, ই-বিজনেস ইজ ইকুয়াল টু ওয়েব প্লাস আইটি। ওয়েব এবং ইনফরমেশন টেকনোলজিকে যদি কম্বাইন করে ইন্টিগ্রেট করি, দ্যাট ইজ কল্ড দ্য ইলেকট্রনিক বিজনেস। কারণ আগেকার যে বিজনেস কনসেপ্ট আছে সেটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, তাই না? ট্রেডিশনাল, হ্যাঁ, অথবা আমরা এটা কনভেনশনাল বিজনেস বলি। টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে কম্পিউটার টেকনোলজি বা আইটি টেকনোলজিকে আমরা ইউজ করে বা ইমপ্লিমেন্ট করে বিজনেস অর্গানাইজেশনগুলোকে আরো স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড করছি এবং কনসেপ্ট চেঞ্জ হয়ে যেতে ট্রেডিশনাল বিজনেস merge or integrated with the information technology and become a new concept which is called e-business or electronic business rather than traditional business. Is it clear? Yes, sir. Yes. জায়গা বোঝা যাচ্ছে তো? আমরা ট্রেডিশনাল বিজনেসটাকে যখন আইটির সাথে ইন্টিগ্রেট করে ফেলবো, ওয়েবের সাথে ইন্টিগ্রেট করে ফেলবো, that will become new concept. We call it e-business or electronic business. নেক্সটে যাব। ওকে, এখন দেখো যে এখানে অনেকগুলো ডায়াগ্রাম দেখাচ্ছে ই বিজনেস টাইপ। আমরা আগেও বলছি যে ই বিজনেস অনেকগুলো টাইপ আছে। যেমন এখানে দেখতেছো সি টু সি, কনজিউমার টু কনজিউমার, মানে এখানে 5 জন যদি কনজিউমার থাকে, এখানে 5 জন কনজিউমার, তার মানে কনজিউমার টু কনজিউমার। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন অফ or type of e-business. Is it clear? Yes, sir. Yes, sir. Clear. Right. এখানে তো B2B, business to business, তো এখানে 3 জন বিজনেস ওনার আছে, এখানে আমার 3 জন বিজনেস ওনার আছে। দুইটা বিজনেস কোম্পানির মধ্যে যখন কমিউনিকেট হবে একই টাইপের, তখন এটাকে আমরা বিজনেস টু বিজনেস বলি। অর্থাৎ একটা কোম্পানি সেল করতেছে তাদের প্রোডাক্ট আরেকটা বিজনেস অর্গানাইজেশনের কাছে, কারণ এই ধরনের রিলেশনশিপটা হচ্ছে B2B। ঠিক একইভাবে আমরা বলি যে B2A, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে বিজনেস অর্গানাইজেশনের কোন অ্যাডমিনিস্ট্রেটরের সাথে বিজনেস করবে, এটা হচ্ছে B2A। একইভাবে C2A, একজন ক্লায়েন্ট বা কনজিউমার যদি অ্যাডমিনিস্ট্রেটরের সাথে বিজনেস করে, এই রিলেশনশিপটা হচ্ছে C2A। আর এখানে দেখো এটা আছে B2C, বিজনেস টু কনজিউমার। কারণ বিজনেস অর্গানাইজেশন ডিরেক্ট কনজিউমারের সাথে কমিউনিকেট করবে বা প্রোডাক্ট সেল করবে, এটাকে B2C বলে। তার কাজেই এই বিজনেস ই-বিজনেস টাইপ নানান রকমের হতে পারে। এটা ডিপেন্ড করতেছে যে এনভায়রনমেন্টের উপর, হাউ দ্য বিজনেস অর্গানাইজেশন ক্যান রান দ্য বিজনেস। আসলে এগুলো আমরা একটু দেখি। প্রথম যেটা আছে যে হোয়াট ইজ কনজিউমার টু কনজিউমার, অর্থাৎ C2C, consumer to consumer commerce, that is commerce with no middle business people, এর মাঝখানে আর কেউ নাই। অর্থাৎ একজন ক্লায়েন্ট বা কাস্টমার যখন সে তার প্রোডাক্টটা সেল করে দিল আরেকজন কাস্টমারের কাছে, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন C2C। আমি এর আগেও বলছিলাম C2C কখন হয় বলতো? স্যার যদি কাস্টমার আরেক কাস্টমারের কাছে সেল করে, হ্যাঁ, তাহলে এটা C2C। অর্থাৎ কাস্টমার
কখন আর কাস্টমার কাছে সেল করবে? মনে করো তার একটা প্রোডাক্ট আছে, একটা মোবাইল ফোন আছে অলরেডি, আর একটা নতুন আপডেটেড কিনলো, তো পুরোনোটা তো পড়ে আছে, ইউজলেস। এটা বিক্রয়.com এ বিক্রি করে দিবে। তাহলে সে তখন কি করে, তার পুরোনোটা আরেকজন ক্লায়েন্টের কাছে সেল করে দেবে, যার ডিমান্ড আছে, যার হাতে কোনো মোবাইলই নাই, আর সে পয়সা দিয়ে দিক বা ফ্রি অফ কস্টে দিক, হোয়াট এভার ইট ইজ। তাহলে এই যে রিলেশনশিপ, এক ক্লায়েন্ট বা কাস্টমার থেকে আরেক কাস্টমার কাছে, প্রথম ক্লায়েন্টের প্রোডাক্টটা দ্বিতীয় কাস্টমার কাছে গেল, এই রিলেশনশিপটি হচ্ছে সি টু সি। ক্লিয়ার? তো তুমি যে কি বলো বিক্রয়.com, এটা একটা এক্সাম্পল হতে পারে, তাই না? আমরা জানি বাংলাদেশে বিক্রয়.com মোটামুটি এখন কিছুটা হলে পপুলার। কোন পুরোনো প্রোডাক্ট সেল করতে হলে তার বিক্রয়.com এ হেল্প নেয়। ঠিক একইভাবে ইবে, নাম শুনে ইবে, হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট দ্য ইবে? জি স্যার। এটা গ্লোবাল একটা ব্র্যান্ডেড কোম্পানি, অনলাইন নেয়। তারাও কিন্তু এই ইবের মাধ্যমে সি টু সি প্রোডাক্টগুলো সেল করে থাকে। তাহলে ইবেটাও হতে পারে তোমার বিক্রয়.com এর মতো একটা সি টু সি প্ল্যাটফর্ম, এবং ইবেটা তো গ্লোবালি রিকগনাইজড অল ওভার দ্য গ্লোব। ক্লিয়ার? কোশ্চেন এখান থেকে আসতে পারে, হোয়াট ইজ সি টু সি e-business type? Explain it briefly with proper example. Can you manage it? পারবে? পারবো স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেক্সট আসো। আচ্ছা, আমরা নেক্সটে যাই। সি টু সি স্ট্যান্ড ফর কনজিউমার টু কনজিউমার, তোমরা পেয়ে গেছো। এখন আসো, হোয়াট ইজ বিজনেস টু বিজনেস? কারণ B2B stands for business to business, as in businesses doing business with other business. On the internet, B2B is the exchange of product, services or information between businesses. তাই তো? তাহলে এখন বলো তো যে B2B এটা কি? এটা একটা এক্সাম্পল দিতে পারবা নাকি? বিজনেস টু বিজনেস কে বলবা? হোয়াট ইজ B2B? স্যার ডিসিএল ইন্টেলের কাছ থেকে রাইট, পারচেজ করে নিয়ে আসে। এক্স্যাক্টলি। আমি এর আগের দিন একটা এক্সাম্পল দিছিলাম যে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড whenever purchase the product, they purchase a competitive product and accessories from the Intel China. So the relationship between DCL Bangladesh and Actel China is B2B. Once the DCL Daffodil Computers Limited purchase the product or the accessories from China, they will assemble and then they sell it to the local market or Bangladesh market. Is it clear? তাহলে এখানে কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ B2B e-business type? Explain it briefly with proper example. Can you manage? পারবে? পারবো স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এখানে এই কথাটা এর আগে আমরা বলছি, বিজনেস টু বিজনেস লাস্ট লাইনটা দেখো। ইলেকট্রনিক কমার্স B2B typically takes the form of automated process between trading partners and is performed in much higher volumes than business to consumer B2C. তার মানে অ্যাপ্লিকেশন B2B এবং B2C এর মধ্যে কোনটা বেশি প্রফিট বলতে পারবা? B2B. B2B is more profitable than the B2C. নেক্সটে যাই। এখন তো এটার সাথে ফ্যামিলি, তোমরা হোয়াট ইজ বিজনেস টু কনজিউমার? বিজনেস টু কনজিউমার তোমরা জানো যে যখন বিজনেস অর্গানাইজেশনগুলো ডিরেক্ট প্রোডাক্টটা সেল করবে কোথায়? কনজিউমারের কাছে, তখন সেটা আমরা B2C বলি। B2C এর এক্সাম্পল দিতে পারবা? এনিওয়ান? কে বলো আগে বলো যে B2C টা কি?
আর একটা এক্সাম্পল দাও। হোয়াট ইজ B2C? কি বলবো স্যার? এটাও তো হতে পারে স্যার, যে একটা মানে কেউ দোকান থেকে যদি একটা কলম কিনে, সেটাও তো হতে পারে স্যার, কারণ একটা দোকানও তো একটা প্রোপ্রাইটারি বিজনেসের মধ্যে সেটাই। পড়ে। হ্যাঁ, দোকান থেকে যখন একজন কলমটা কিনবে, আমি এটা B2C, বিজনেস টু কনজিউমার, কিন্তু এটা তো বিজনেস টু আচ্ছা কনজিউমার। কনজিউমার এবং কাস্টমার মধ্যে ডিফারেন্সটা কি বলো তো? সে কিনলো, সে ইউজ করলো না। কাস্টমার ভোগ করতে নাও পারে, জিনিসটাকে ইউজ করতে নাও পারে, এক্স্যাক্টলি। সে আবার আরেকজনের কাছে সেল করতে পারে, কিন্তু কনজিউমার কনজিউম করবে জিনিসটা, মানে সেটা ইউজ করবে, এটা যে বেনিফিট। রাইট। তার মানে আমরা যেটা বলছি B2C, মনে করো একজন কিনলো, কিন্তু সে কিন্তু কনজিউমার নাও হতে পারে, সে কাস্টমার হতে পারে। যে প্রোডাক্ট পেনটা কিনলো সে কাস্টমার, সে নিয়ে এই কলমটা নিয়ে আরেকজনকে গিফট করে দিল, যে ইউজ করতেছে সে কিন্তু কনজিউমার। ডিফারেন্স বিটুইন কনজিউমার আর কাস্টমার দুইটাই তো সি। তাহলে যে কনজিউম করতেছে, যে ইউজ করতেছে ইউজার, সে হচ্ছে কনজিউমার, আর যে প্রোডাক্ট পারচেজ করতেছে সে হচ্ছে কাস্টমার। ক্লিয়ার? তাহলে এখান থেকে কোশ্চেন আছে, হোয়াট ইজ B2C? এক্সপ্লেইন ইট ব্রিফলি উইথ প্রপার এক্সাম্পল। আশা করি এটা ম্যানেজ করতে পারবে না? পারবো স্যার ইনশাআল্লাহ। ওকে, নেক্সটে আসো। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ইজ বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন? এটা কি বলো তো? বিজনেস টু গভর্নমেন্টের ডিলটা হয়। এক্স্যাক্টলি। এক্সাম্পল দাও একটা। একদিন আগে ট্যাক্স রিটার্ন করছি স্যার। বলো, বলবো এক্সাম্পল বলো। হ্যাঁ বলো। স্যার, এক্সাম্পল হতে পারে স্যার টেন্ডার। টেন্ডার, ওকে। আর কিছু বলবে? টেন্ডার তো এটা তো আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে চলে গেল, গভর্নমেন্ট টু সিটিজেন, G2C। হ্যাঁ বলো রেজাল্ট। স্যার রিটার্ন কয়েকদিন আগে রিটার্ন করছি স্যার। রিটার্ন মানে ট্যাক্সের? জি স্যার। কিন্তু আমাদেরটা কি ছিল? এটা আমরা বলছি যে অ্যাডমিনিস্ট্রেটর এ। আবার আসো, আমরা বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। তো বলো না স্যার B2G, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে না? হতে পারে স্যার। হতে পারে। তো এই যে B2A is the idea that government agencies and businesses, গভর্নমেন্টের যে এজেন্সি গুলো আছে, সরাসরি গভর্নমেন্ট প্রকিউর করলো না, পারচেজ করলো না, তার এজেন্সি ডিফাইন করা আছে, সেই এজেন্সির সাথে যখন বিজনেস অর্গানাইজেশন ডিল করবে, দ্যাট ইজ দ্য B2A। ইজ ইট ক্লিয়ার? মনে করো এডুকেশন মিনিস্ট্রি সরাসরি কম্পিউটার পারচেজ করবে না ডিসিএল থেকে, তার 2-3টে XYZ এজেন্সি তাদের আছে, তাদের দিছে যে এক্স ঢাকার মধ্যে যত এডুকেশন ইনস্টিটিউট আছে তাদের জন্য কম্পিউটার পারচেজ করে গভর্নমেন্ট লেভেল থেকে ডিস্ট্রিবিউট করবে, ওয়াই রাজশাহীর জন্য ডিফাইন। তাহলে এই যে গভর্নমেন্ট যে এজেন্সি গুলো আছে তাদের সাথে বিজনেস অর্গানাইজেশন বা ডিসিএল এর যে রিলেশনশিপটা, দ্যাট ইজ দ্য B2A। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। রাইট। জি স্যার। নেক্সটে আসো, যে আমরা একটু দেখি। তার মানে আমরা 4টা টাইপ নিয়ে দেখলাম, এই টাইপগুলো পরীক্ষায় আসে। এটা কি এক্সপ্লেইন করতে বলে উইথ প্রপার এক্সাম্পল। এখন আসো একদম লাস্ট টপিকসে আমরা চলে আসছি কাছাকাছি, যে ই বিজনেস ক্যাটাগরি। ই বিজনেসের অনেকগুলো ক্যাটাগরিজ আছে। আমরা তো আগেই বলছি যে ই বিজনেসটা হচ্ছে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন, এবং ই বিজনেসটাকে বলা হয় যে ব্রডার স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ ই কমার্স। ই কমার্সের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে ই বিজনেস। এখন এই বিজনেসের ভিতরে যা কিছু আছে, যত ই দিয়ে যা কিছু আমরা দেখি, সবগুলি কিন্তু এক একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ ই কমার্স।
এখানে হয়তো আছে ই ব্যাংকিং, ই ট্রেড, ই কনসাল্টিং, ই ইঞ্জিনিয়ারিং, ই লার্নিং, ইমেল, ই মার্কেটিং, ই ট্রানজেকশন এটসেট্রা। তো তোমরা ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে তো অবহিত অলরেডি, তাই না? মোবাইল ব্যাংকিং সম্পর্কে অবহিত, কারণ ইলেকট্রনিক ফর্মে আমরা ব্যাংকের ট্রানজেকশনের কাজগুলো আসলে করতে পারছি। তারপর দেখো যে ই ইঞ্জিনিয়ারিং বা ই কনসালটেন্ট, এর সবই কিন্তু আমাদের হচ্ছে পার্ট অফ দ্য ইলেকট্রিক কনসাল্টিং। অনলাইনে আমাদের কনসালটেন্সি সার্ভিসটা দিচ্ছে। ই ইঞ্জিনিয়ারিং বা ই লার্নিং, এই যে আমরা এখন বিএলসি তে কথা বলতেছি বা কাজ করতেছি, স্টাডি করতেছি, কমিউনিকেট করতেছি, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য ইলেকট্রনিক লার্নিং, তাই না? ইমেল সম্পর্কে ইলেকট্রনিক মেইল তোমরা অবহিত। ই মার্কেটিং যেটা আছে এটা আমাদের মূল একটা ডিসকাশন ইস্যু, নেক্সট চ্যাপ্টার আমরা ডিসকাস করব, ঠিক আছে? ইলেকট্রনিক মার্কেটিং বা অনলাইন মার্কেটিং আর ওয়েব বেসড মার্কেটিং, এটা আমাদের ডিসকাশনের এলাবোরেটলি ডিসকাস করা হবে নেক্সট চ্যাপ্টারে। কাজে এখানে আমরা যা কিছু দেখতেছি যে এই বিজনেসের ক্যাটাগরির ভিতরে যত ই দিয়ে যা কিছু আছে সবগুলোই আসলে ই বিজনেসের পার্ট। ক্লিয়ার? নেক্সটে আসো আমরা একটু দেখি যে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে ই ব্যাংকিং এর। তোমরা বাংলাদেশ ব্যাংক এর সাথে ডাচ বাংলা ব্যাংক, বাদার ব্যাংক, আইএফআইসি ব্যাংক কনসিডারেশন এনে তোমরা চিন্তা করো যে অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করছে, বা ই ব্যাংকিংটা তোমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ব্যাংকিং সেক্টর কিভাবে কাজ করছে। এক্সাম্পল এটা আসলে ডাউনলোড দিয়ে নিয়ে আসা, ঠিক আছে? ই ট্রেডের একটা এক্সাম্পল দেওয়া আছে, ই কনসাল্টিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং তার প্রতিটার জন্য এক একটা এক্সাম্পল সেট করবে। ই লার্নিং যেমন আমাদের বিএলসিটা ই লার্নিং এর প্ল্যাটফর্ম। ই মার্কেটিং অনেক টুলস আছে, তোমরা জানো যে ই মার্কেটিং আর অনলাইন মার্কেটিং ভেরি ভাইব্রেটিং মার্কেটিং, এবং সোশ্যাল মিডিয়া বলো না মার্কেটিং, এটা কিন্তু আসলে ওয়ান সর্ট অফ দ্য ই মার্কেটিং, তাই না? ফেসবুক মার্কেটিং, তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো, তার মাধ্যমে তোমার মার্কেটিং এর কাজগুলো করতে পারছো। বিজনেস ইনফ্রাস্ট্রাকচার, তা অবশ্যই যে এই বিজনেসকে রান করতে গেলে একটা পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে, ইন্টারনেট দরকার হবে, হার্ডওয়্যারের দরকার হবে, সফটওয়্যারের দরকার হবে, স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশনের দরকার হবে। কাজে ইনফ্রাস্ট্রাকচার যদি পর্যাপ্ত অ্যাপ্রোপ্রিয়েটেড, অনলি দেন উই ক্যান রান দ্য ই বিজনেস। ভার্চুয়াল মার্কেটিং, যেমন ভার্চুয়াল আমরা ক্লাসরুমে ক্লাস করতেছি, ঠিক মার্কেটিং বা প্রোডাক্টগুলো একটা কোম্পানির সে প্রমোশনাল অ্যাক্টিভিটিস দ্য অর্গানাইজেশন ক্যান রান থ্রু দ্য অনলাইন অর থ্রু দ্য ভার্চুয়াল মার্কেটিং কনসেপ্ট। যেহেতু টেকনোলজি এত ডেভেলপ করতেছে, এই মার্কেটিং কনসেপ্টটা কিন্তু খুবই পপুলার। তোমরা জানো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দ্যাট ইজ ওয়ান সর্ট অফ দ্য ভার্চুয়াল মার্কেটিং কনসেপ্ট অর অনলাইন কনসেপ্ট। পাথ অফ দ্য ডি, এটা তোমরা দেখো যে কিভাবে সেলার এবং বায়ারের মধ্যে কমিউনিকেশন গুলো হচ্ছে। লাস্ট যেটা আমরা দেখবো এখানে যে হাউ সেভ আর ই বিজনেস ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। আসলে ই বিজনেসে যখন বিষয়গুলো আসবে, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের বিষয়টা যখন আসবে, তখন অবশ্যই সিকিউরিটি ইজ এ বিগ কনসার্ন। আমার সাথে এগ্রি কিনা? কাজে আমাদেরকে কিন্তু সিকিউরিটি এনশিওর করতে হবে, তাহলেই কিন্তু আমরা ই বিজনেস বা ই কমার্সটাকে প্রপারলি রান করতে পারবো। সিকিউরিটি নিয়ে আমরা আসলে সিকিউরিটি আলাদা একটা চ্যাপ্টার আছে, আমার মনে হয় ই সিকিউরিটি 7 বা 8 চ্যাপ্টার, সেখানে আমরা মোর ডিটেলস ডিসকাস করবো। এখানে আমরা যেটা দেখতে, নিউ সিকিউরিটি টেকনোলজিস লাইক 1 to 8 bit SSL encryption, ensuring the safety and privacy of both parties are key, and built into the latest e-business software tools. আমরা এখানে যে এনক্রিপশন পেলাম, সিকিউরিটি নিয়ে যখন কথা বলবো, আর দুটা কনসেপ্ট, যখন ইনফরমেশনটাকে পাঠানো হয় সেন্ডার থেকে, তখন মেসেজ বা ইনফরমেশনটাকে এনক্রিপ্ট করা হয় একটা অ্যালগরিদম বা একটা অ্যালগরিদমিক ফাংশন দিয়ে। এনক্রিপ্ট করার তার অর্থ মেসেজটাকে লক করে ফেলা হয়। মেসেজ যখন মিডিয়ার ভিতর দিয়ে যাবে, তখন কোনো হ্যাকার বা আনঅথরাইজড পারসন ক্যানট অ্যাক্সেস দ্য ইনফরমেশন। ইনফরমেশন যখন ডেস্টিনেশন যাবে, তখন একটা অ্যালগরিদম বা একটা নাম্বার দিয়ে, কোড নাম্বার দিয়ে ডিক্রিপ্ট করে অ্যাকচুয়াল মেসেজটা বের করে আনতে হয়। আমরা পরবর্তীতে আসলে দেখবো সিকিউরিটি চ্যাপ্টার মোর ডিটেলস ইনক্লুডিং দ্য এনক্রিপশন
and decryption. Encryption decryption idea আছে তো, তাই না? জি স্যার। আমরা পরে আবার ডিসকাস করি এই সিকিউরিটি চ্যাপ্টারে। আচ্ছা, স্যার আমরা ক্রিপ্টোগ্রাফি পড়েছি, তখন এটা স্যার আলোচনা করেছিল লাস্ট সেমিস্টারে। আমরা এই সিকিউরিটিতে আবার পরবর্তীতে দেখব যতটুকু এক্সপ্লেইন করা যায়। নেক্সটে আসো, এরপরে আমরা অলমোস্ট শেষের দিকে। এটি বোধহয় লাস্ট স্লাইড। ক্যান আওয়ার বিজনেস বেনিফিট ফ্রম ই বিজনেস? আমরা তো এতক্ষণ ই বিজনেস নিয়ে কথা বলছিলাম, কারণ টেকনোলজি আসার পর কনভেনশনাল আর ট্রেডিশনাল বিজনেস কনভার্ট হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে ই বিজনেসে। এর থেকে আসলে আমরা বেনিফিটেড হচ্ছি, এর থেকে কোম্পানিগুলো বেনিফিটেড হচ্ছে, ই বিজনেসের মাধ্যমে কনজিউমার আর কাস্টমাররা কি বেনিফিটেড হচ্ছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আসলে এখানে সবাই বেনিফিটেড হচ্ছে। কোম্পানিও যেমন মোর প্রফিট করতেছে, মোর প্রোডাক্ট সেল করতেছে, একইভাবে কাস্টমাররাও খুব সহজেই কিন্তু প্রোডাক্টটা ঘরে বসে পেয়ে যাচ্ছে। একইভাবে মানে কি বলবো, যে প্রোডাক্টটা কাস্টমারের জন্য সুবিধা হচ্ছে, কোম্পানির জন্য সুবিধা হচ্ছে। যার কারণে এখানে দেখো যে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। রিডিউস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অপারেটিং কস্ট। যে কোনো একটা কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অপারেটিং কস্টটা কমে যাচ্ছে বিকজ অফ দ্য ই বিজনেস। রিডিউস ইনভেন্টরি কস্ট, ইনভেন্টরি কস্টটাও কমে যাচ্ছে। রিডিউস দ্য কস্ট অফ প্রোকিউরমেন্ট, প্রোকিউরমেন্ট কস্টটাও কমে যাচ্ছে। তাহলে এই সবই কিন্তু বেনিফিট আমরা পাচ্ছি, তাই না? ইমপ্রুভ কাস্টমার সার্ভিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন। অনলাইনে হওয়াতে কি হচ্ছে, কাস্টমার সার্ভিসটা ইমপ্রুভ করতেছে, অ্যান্ড কাস্টমার কিন্তু ডে বাই ডে তারা কিন্তু স্যাটিসফাইড এই সার্ভিস বা সাপোর্টের দিক থেকে। বাট ইনিশিয়াল স্টেজে অনেক সময় ডিসস্যাটিসফাইড থাকে, বা যখন কোম্পানিগুলো বুঝতে পারে যে ক্লায়েন্টের অবস্থানটা, ওয়াই দ্য ক্লায়েন্ট হ্যাজ এ নেগেটিভ ইমপ্রেশন, দেন দে ট্রাই দ্য লেভেল বেস্ট টু ইমপ্রুভ অ্যান্ড মেক দেম হ্যাপি। আমি বারবারই একটা কথা বলি যে বিজনেসের ক্ষেত্রে আমরা যখন ক্লায়েন্টদেরকে স্যাটিসফাইড রাখতে পারি, দ্যাট ক্লায়েন্ট ক্যান কাম ব্যাক আওয়ার বিজনেস অর্গানাইজেশন to the purchase the product once again. Not only that, happy customer or positive buying experience, customer can spread the name and fame of the goodwill of the company to other friends and relatives. Indirectly এটা মার্কেটিং হবে যদি পজিটিভ বাইং এক্সপেরিয়েন্স কোন ক্লায়েন্ট বা কাস্টমার থাকে। আপনি এগ্রি কিনা? স্যার এগ্রি। জি স্যার। Streamline procurement procedures. About the increased communication efficiency and interaction with employees, vendors, customers, and strategic partners. Not only that, last point of the যে increase revenue and profit margins. তার মানে revenue profitও কিন্তু আসলে কি হচ্ছে, এটা বেড়ে যাচ্ছে because of the technology, because of the e-business. So those are the some of the benefits or the merits of the e-business. যদি আসে what are the advantages of the e-business, explain it briefly. পারবে না? জি স্যার। Okay. একইভাবে যদি আসে what are the disadvantages of e-business or demerits of e-business? Can you answer? Yes sir. Okay. Yes, So sir. those are the two section actually we have just finished. So all of you having preparation for the first quiz next week Friday. Ji sir, thank you sir. Okay. If you have any question, you can ask me.